ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সম্মুখ সমরে বীর ছাড়িল জীবন। চীনা আগ্রাসনের মুখে ভারতের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছেন যে 20 জন জওয়ান, তাদের বীরত্বকে কুর্নিশ জানিয়ে শুরু করবে এই অনুষ্ঠান। সীমান্তে বেনজির সংঘাতের পরিস্থিতি। আজ চীনের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বললেন, প্ররোচনা দিলে উপযুক্ত জবাব দিতেও প্রস্তুত আছে দেশ। তিনি বলেন, মারতে মারতে মৃত্যুবরণ করেছেন আমাদের জওয়ানরা। আগামী শুক্রবার এই নিয়ে ডাকা হয়েছে সর্বদলীয় বৈঠক। সোনিয়া গান্ধী দাবি করেছেন, চীনের আগ্রাসন নিয়ে সমস্ত তথ্য স্বচ্ছতার সঙ্গে সামনে আনুক সরকার। নিহত জওয়ানদের মধ্যে রয়েছেন আমাদের এই রাজ্যের দুজনও। বদলার দাবি তুলেছে মৃত 2 জওয়ানের পরিবার। 16 জুনের একটা স্যাটেলাইট ইমেজ থেকে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে যে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চীনা আগ্রাসন ঠিক কোন পর্যায়ে পৌঁছেছে। আমরা এই নিয়ে আলোচনা শুরুতেই আসুন দেখি ঠিক কোন কোন এলাকায় তৈরি হয়েছে সংঘাত আর ঠিক কি বললেন প্রধানমন্ত্রী। দেখুন। शहीद वीर जवानों के विषय में देश को इस बात का गर्व होगा कि वे मारते मारते मरे हैं। ভারতীয় সেনা জওয়ানের রক্তে ভিজেছে লাদাখের মাটি। 45 বছর পর চীনা সেনার অতর্কিত হামলায় প্রাণ গিয়েছে 20 জন ভারতীয় সেনা জওয়ানের। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চীনের নৃশংস আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী মোদী। রণকৌশল নির্ধারণে সেনাকেও পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ফলে সার্বিকভাবে লাদাখের গালওয়ান উপত্যকাকে ঘিরে ক্রমেই জটিল হচ্ছে 2 দেশের কূটনৈতিক পরিস্থিতি। 16 জুনের এই সেই স্যাটেলাইট ইমেজ। সংবাদ সংস্থা এএফপি প্রকাশ করা এই স্যাটেলাইট ইমেজে বুঝিয়ে দিচ্ছে লাদাখের গালওয়ানে চীনা আগ্রাসন কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এই সেই গালওয়ান উপত্যকা, যেখানে চীনের পিপলস লিবারেশন আর্মির অতর্কিত হামলায় প্রাণ গেছে 20 জন ভারতীয় সেনা জওয়ানের। এই ছবিতে এই যে বিন্দুর মতো যে জিনিসগুলি দেখা যাচ্ছে, বিশেষজ্ঞরা বলছেন এগুলি আসলে চীনা সেনাবাহিনী ট্রাক ও অ্যাম্বুলেন্স, যার সংখ্যা প্রায় 200-র কাছাকাছি হতে পারে বলে অনুমান। অর্থাৎ দুপক্ষই এই এলাকা থেকে সরে যাবে বলে যে সিদ্ধান্ত হয়েছিল, চীন যে তা মোটেও মানেনি তা এই ছবি থেকেই স্পষ্ট তাদের আগ্রাসন। প্যাংগং লেক, গালওয়ান উপত্যকা, ভারতীয় চৌকি KM-120 সহ ভারত চীনের মধ্যে 3448 কিলোমিটার লম্বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। এর মধ্যে গালওয়ান এবং শিওক উপত্যকা থেকে 6 কিলোমিটার দূরে 14, 15 এবং 17 নম্বর পেট্রোলিং পয়েন্ট অব্দি এলাকা ভারতীয় সেনার নিয়ন্ত্রণাধীন। বিশেষজ্ঞরা বলছেন, এই এলাকাটি নিয়ে 1962 সালের পর থেকে ভারত ও চীনের মধ্যে কোনো বিরোধ সামনে আসেনি। আকসাই দখলের পর চীনও কখনো গালওয়ানের দিকে হাত বাড়ায়নি। 58 বছর পর হঠাৎ চীনের পিপলস লিবারেশন আর্মি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা LAC উপেক্ষা করে সেই গালওয়ান প্রদেশেই অনুপ্রবেশ করেছে। শুধু তাই নয়, এই প্রথম চীনের বিদেশ মন্ত্রক দাবি করছে গালওয়ান উপত্যকা চীনের ভূখণ্ড। ভারতীয় বাহিনী বর্ডার প্রোটোকল লঙ্ঘন করেছে। সেই সঙ্গে তাদের বক্তব্য, আমরা ভারতকে বলেছি অবিলম্বে সীমান্তে মোতায়েন তাদের বাহিনীকে অনুপ্রবেশ ও প্ররোচনামূলক আচরণ থেকে বিরত থাকার জন্য কড়া নির্দেশ দিতে, সঠিক অবস্থানে ফেরা এবং সমস্যার সমাধানের জন্য চীনের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যৌথ পদক্ষেপ করতে। এই পরিস্থিতিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের কথা হয়। এরপরই কড়া বিবৃতিতে ভারতীয় বিদেশ মন্ত্রক বলেছে, লাদাখের পরিস্থিতি নিয়ে চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে ভারতীয় বিদেশমন্ত্রীর টেলিফোনে কথা হয়েছে। ভারত সরকারের তরফে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। চীন গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় ভূখণ্ডে কাঠামো তৈরির চেষ্টা করছিল। এটা নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। চীনের তরফেই পরিকল্পিতভাবে পদক্ষেপ করা হয়, যার জেরেই সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেছে। চীনের উচিত নিজেদের পদক্ষেপ পর্যালোচনা করা এবং নিজেদের সংশোধন করা। চীনের উচিত প্রকৃত নিয়ন্ত্রণ রেখার প্রতি পূর্ণ মর্যাদা দেখানো এবং একতরফাভাবে কোনো পদক্ষেপ না নেওয়া। বিদেশমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, এই ধরনের অভূতপূর্ব ঘটনার প্রভাব দ্বিপাক্ষিক সম্পর্কে পড়বে। আলোচনার পর দুপক্ষই এই সিদ্ধান্তে পৌঁছেছে যে দায়িত্বশীলভাবে পরিস্থিতি সামাল দেওয়া হবে। 6 জুন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, দুপক্ষই তা মেনে চলবে। भारत शांति चाहता है, लेकिन भारत उकसाने पर हर हाल में यथोचित यथोचित जवाब देने में सक्षम है।
ইতিমধ্যেই লাদাখে সেনার চূড়ান্ত তৎপরতা নজরে পড়েছে। সক্রিয় ভারতীয় বায়ুসেনা, হেলিকপ্টারে চলছে নজরদারি। ভারতীয় সেনা জানিয়েছে, গালওয়ান উপত্যকায় 20 জন ভারতীয় জওয়ান প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে 16 নম্বর বিহার ব্যাটালিয়নের 12 জন, 12 নম্বর বিহার ব্যাটালিয়নের 1 জন, মিডিয়াম রেজিমেন্টের 2 জন, ফিল্ড রেজিমেন্টের 1 জন, পাঞ্জাব রেজিমেন্টের 3 জন। এছাড়াও লাদাখে মোতায়েন আরও 1 ব্যাটালিয়নের জওয়ান নিহত হয়েছেন। সূত্রের খবর, ভারতের আরও 4 সেনার পরিস্থিতি সংকটজনক। সংবাদ সংস্থা এএনআই এর দাবি, ভারতীয় সেনার জবাবে 43 জন চীনা জওয়ান মৃত ও আহত হয়েছেন। চীনের তরফে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা নিয়ে কিছু জানানো হয়নি। ভারতীয় বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, দুতরফেই লোকসান হয়েছে। চীনের সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের সিনিয়র রিপোর্টার ওয়াং ওয়েনওয়েন মঙ্গলবার টুইট করে জানান, ভারত চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষে 5 জন চীনা সেনার মৃত্যুর এবং 11 জনের আহত হবার খবর মিলেছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সোনিয়া গান্ধীর প্রশ্ন, কিভাবে ভারতীয় ভূখণ্ড দখল করল চীন? কতজন সেনা নিখোঁজ? কতজন আহত? देश को सच्चाई बतानी चाहिए कि चीन ने हमारी सरजमी पर कब्जा कैसे किया और 20 सैनिकों की शहादत क्यों हुई। क्या हमारे सैन्य अधिकारी या सैनिक अभी भी लापता है? इस पूरी स्थिति से निपटने के लिए भारत सरकार की सोच, नीति और हल क्या है? সব মিলিয়ে চীনের হামলা নিয়ে ক্ষোভে ফুঁসছে দেশ। এবিপি আনন্দ। ব্রিগেডিয়ার আশিস দত্তকে দিয়ে এই অনুষ্ঠান শুরু করব। ব্রিগেডিয়ার দত্ত, গোটা দেশ এই মুহূর্তে 20 জনকে হারিয়ে, 20 জন, একজন কর্নেল সহ এই সেনাবাহিনীর সদস্যদের হারিয়ে ক্ষোভে ফুঁসছে। এই মুহূর্তে সমস্ত দেশের বিরোধী দল তারা বলছেন, সব থেকে প্রধান বিরোধী দল কংগ্রেস তো এই ভাষায় বলছে যে এক্ষুনি বদলা চাই। কোনো সন্দেহ নেই যে সরকারের ওপর চাপ প্রতিদিন প্রতি মুহূর্তে বাড়ছে। এগুলো সব হলো আবেগের কথা। যুক্তি দিয়ে, একেবারে কূটনীতি এবং রণনীতির যুক্তি দিয়ে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হবে, সেনাবাহিনীর কৌশল এই মুহূর্তে কি হওয়া উচিত? একদিকে দেশের মানুষের আবেগ, একদিকে বিরোধী দলের চাপ, আর একদিকে রণনীতির যুক্তি। এই মুহূর্তে সেনাবাহিনীর ঠিক কি করা উচিত? সবচেয়ে প্রথম কাজটা হচ্ছে যে আমাদের একটা কাউন্টার পেনিট্রেশন পশ্চার নিতে হবে, মানে আর যাতে কোনো ইনগ্রেস চীনের তরফ থেকে না হয়, তার জন্য আমরা মোর দ্যান অ্যাডিকুয়েটলি প্রিপেয়ার্ড। দ্বিতীয় কথা, আজকে দুপুরে আপনাদের দর্শকদের বলেছিলাম, মাউন্টেন রেঞ্জগুলো কখনো 100% অকুপাইড হতে পারে না। সমস্ত ডিফেন্সের ভেতরে গ্যাপ থাকতে বাধ্য। সেই গ্যাপ দিয়ে আমরা আমাদের স্পেশাল ফোর্সেসদের যদি একটা ইনসার্ট করে দিই বাই ফুট আর বাই আদার মিনস, তাহলে আমরা চীন সেনাকে বেশ ভালো চাপে রাখতে পারবো। তৃতীয় কথা, প্লেন্স এলাকায় এখন যেহেতু ওরা, আপনারা বলেননি যে ওখানে আমার পার্সোনাল ক্যারিয়ার রয়েছে, কিন্তু আমি একটা নিউজ চ্যানেলে সকালে শুনেছিলাম যেখানে আরো পরিষ্কার দেখিয়েছিল অ্যাবাউট 100 ভেহিকলসের মধ্যে কিছু 200 ভেহিকলসের মধ্যে কিছু আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারও আছে। তার মানে ওদের একটা ধারণা আছে বা যে ওরা এই সমস্ত ধরনের ওয়েপন ডিপ্লয় করতে পারে। আমাদের ওখানে তো একটা আর্মার্ড ব্রিগেড রয়েছে। আমাদের ওই সমস্ত এলাকায় যেখানে ট্যাঙ্ক মুভমেন্ট পসিবল, সেখানে আমরা পুরো ফোর্স এনে রেখে দেবো। কাউন্টার পেনিট্রেশন খুব দরকার। ইনফিল্ট্রেশন, অ্যাটাক বাই ইনফিল্ট্রেশনের টেকনিক আছে, সেটা আমাদের দরকার, যাতে আমরা ওদের ফ্ল্যাঙ্কস, ওদের ফরওয়ার্ড লাইনের পেছনে গিয়ে কিছু একটা ওদের বেশ। ব্রিগেডিয়ার দত্ত, আমার এখানে কিন্তু আরেকটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে এই স্যাটেলাইট ইমেজে বারবার দেখা যাচ্ছে যে ফোর্স মোবিলাইজেশন হয়েছে, ভারী অস্ত্রশস্ত্র সেনা ঢুকছে, রীতিমতো প্রস্তুতি নিয়ে চীনের দিক থেকে এই পুরো আগ্রাসনটা হয়েছে। আমাদের সেনা ইন্টেলিজেন্সে আগে থেকে যদি খবর থাকতো, ভারত তো প্রস্তুতির সময় পেত। ইয়েস, কোনো সন্দেহ নেই। এটা ইন এ ওয়ে এক ধরনের এটা একটা কার্গিল রিপিট হয়েছে। কিন্তু আমি আপনাকে এই মুহূর্তে বলতে চাই, সেনাবাহিনীর যে ইন্টেলিজেন্সের এজেন্সির দায়িত্ব, এটা কখনোই ট্রান্স বর্ডার নয়। এটি উইদিন আমাদের নিজেদের সেনা সীমান্তের ভেতরে।
ট্রান্স বর্ডার রেসপন্সিবিলিটি থেকে আরেকটা এজেন্সি আছে, ভেরি ওয়েল কোয়ালিফাইড, ওদের প্রচুর ইকুইপমেন্ট আছে, ওরা আনআর্ম ভেহিকল ফ্লাই করতে পারে, ওরা স্যাটেলাইট থেকে, আমাদের ইন্ডিয়ান স্যাটেলাইট রয়েছে সেখান থেকে অবজারভেশন করতে পারে। এই ধরনের আমাদের ইকুইপমেন্ট থাকা সত্ত্বেও এটা কেন ধরা পড়েনি, এটা আমার বোধগম্য নয়। ধরা পড়া উচিত ছিল। একদম। আমি এই প্রসঙ্গে আসবো, তার আগে এই মুহূর্তে দেশের রাজনীতি খুব স্বাভাবিকভাবেই এই ইস্যুতে সরগরম। বিরোধী দল একদিকে যেরকম প্রধান বিরোধী দল বলছে যে এক্ষুনি বদলা চাই, সেরকম পাশাপাশি এই প্রশ্ন তুলছে যে চীনের আগ্রাসন নিয়ে সমস্ত তথ্য স্বচ্ছতার সঙ্গে দেশের মানুষের সামনে রাখা হবে না কেন। তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে দেশের সমস্ত বিরোধী দল একদিকে যেমন ঐক্যবদ্ধভাবে কেন্দ্র সরকারের পাশে দাঁড়ানোর কথা বলছে, তেমন পাশাপাশি তথ্য সমস্ত স্বচ্ছতার সঙ্গে দেশের মানুষের সামনে রাখার দাবিও তুলছে। দেখুন, हमारे जवानों का बलिदान व्यर्थ नहीं जाएगा। हम अपने देश की अखंडता और संप्रभुता के साथ समझौता भी नहीं करते हैं। ৪৫ বছর পর চীনা সেনার হাতে প্রাণ গিয়েছে ভারতীয় জওয়ানের, নিহত কর্নেল সহ ২০ জন জওয়ান। ঘটনার একদিন পর এই কড়া বার্তাই দিলেন প্রধানমন্ত্রী। সামরিক বিশেষজ্ঞরা বলছেন চীনের সঙ্গে অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ করতে হবে। প্রধানমন্ত্রী বললেন যে হিন্দিতে তখন বলেছিলেন ঘর মে ঘুসকে মারেঙ্গে, মানে তোমাদের দেশে ঢুকে তোমাদের মারবো, এটা পাকিস্তানকে বলেছিলেন। তারপরেই বালাকোটে এয়ার অ্যাটাক হয়। এখন চীনের সঙ্গে কিভাবে এটা ক্যারি আউট করতে হবে তার প্ল্যানিংটা একটু অন্যরকম হতে পারে, কারণ দুটো দেশ আলাদা আলাদা। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের হামলায় ভারতীয় জওয়ানদের মৃত্যুর পর থেকে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। এই নিয়ে শুরু হয়েছে রাজনীতিও। বিরোধীদের প্রশ্ন, সীমান্তে চীন দীর্ঘদিন ধরে ভারতীয় ভূখণ্ড দখলের চেষ্টা করলেও কেন কাউকে কিছু না জানিয়ে চুপ করে বসেছিল মোদী সরকার। 2 दिन पहले हिंदुस्तान के 20 सैनिक शहीद हुए, उनको उनके परिवारों से छीना गया। चाइना ने हिंदुस्तान की जमीन छीनी है, हमारी जमीन हड़पी है। प्रधानमंत्री जी, आप चुप क्यों हैं? आप कहां छुप गए हैं? आप बाहर आइए। पूरा देश, हम सब आपके साथ खड़े हैं, एक साथ खड़ा हुआ है आपके साथ देश। बाहर आइए, देश को सच्चाई बताइए, डरिए मत। কংগ্রেসের কোনো কাজ নেই সমালোচনা করার, সারা দেশের লোক প্যাক করে বাড়িতে ঢুকিয়ে দিয়েছে ওদেরকে, সেই জন্য সমালোচনা করবে। কিন্তু আমরা কাজ করছি, লোকের সঙ্গে আছি, আর আমরা গ্রামে গ্রামে ঘুরছি। প্রধানমন্ত্রী কাজ করেন, ভাষণ দেন না। রাহুল গান্ধীর হাতে কাজ নেই, তাই ভাষণ দিয়ে বেড়ান আর উল্টাপাল্টা বলেন। সেটা বলার জন্য দেশের যে সুরক্ষা মন্ত্রী আছেন তিনি আছেন, দেশের হোম মিনিস্টার আছেন, এবং দেশের বিদেশ মন্ত্রী, বিদেশ সচিব, তারা সমস্ত তথ্য জানাবেন, কাউকে লুকোনো হবে না। যখন সংকট হয় দেশে 2 মাস ধরে গায়েব হয়ে যান রাহুল গান্ধী, তার কথা কে শুনবে? তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র টুইট করে বলেছেন, অবিশ্বাস্য, সার্জিক্যাল স্ট্রাইকে ডঙ্কা বাজিয়ে 2019-এ জিতেছিল বিজেপি, অথচ এর কোনো প্রমাণ নেই। এখন 20 জন মৃত সৈনিক আমাদের দিকে তাকিয়ে আছে। প্রধানমন্ত্রী নিশ্চুপ। চীনের সাথে লাদাখের ওইসব এলাকায়, গালওয়ান বা প্যাংলং ভ্যালিতে এর আগেই উত্তেজনা হচ্ছিল। একটা সেনা স্তরে মিটিংও হয়েছিল, কিন্তু তারপর কূটনৈতিকভাবে এটা মিটিয়ে ফেলা গেল না কেন, তার জবাবও কেন্দ্রীয় সরকারকে, নরেন্দ্র মোদীকে দিতে হবে। এরপর মুখ খুলে চীনকে কড়া হুঁশিয়ারি দেন মোদী। भारत शांति चाहता है, लेकिन भारत उकसाने पर हर हाल में यथोचित जवाब देने में सक्षम है। কিন্তু বিরোধীদের অভিযোগ, সীমান্তে চীনা আগ্রাসন নিয়ে দেশকে কয়েক মাস ধরে অন্ধকারে রেখে দিয়েছিল মোদী সরকার। हालात क्या थे, और अगर हालात इतने बुरे थे तो हमें क्यों नहीं पता था? मैं समझ रहा हूं कि एक कलेक्टिव विजडम विकसित करने के लिए आवश्यक है। देश को भरोसे में लीजिए, उसमें हम नाकामयाब हुए हैं। डोनाल्ड ट्रंप को पता है, पंच बनने को तैयार बैठे थे, हमें नहीं पता, इस देश को नहीं पता। जो हुआ है पंडित नेहरू को जिम्मेदार नहीं मान सकते, इंदिरा जी को जिम्मेदार नहीं मान सकते, राहुल गांधी को दोष नहीं दे सकते। ये जिम्मेदारी हमारी सबकी है। 20 जवानों की शहादत ये देश के
हमारे शूरता को एक धब्बा है। पूरा देश सरकार के साथ है, लेकिन आप कुछ तो करो, बात करो जनता से, बताइए क्या हुआ है। এরই মধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে টুইট করে জানানো হয়েছে ভারত চীন সীমান্তের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য 19শে জুন বিকেল 5টায় সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সে যোগ দেবেন সব রাজনৈতিক দলের সভাধিপতিরা। সব মিলিয়ে একদিকে যখন লাদাখে চীন ভারত সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি, তখন অন্যদিকে চড়ছে রাজনীতির পারদ। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি কর্নেল পৃথ্বীরঞ্জন দাসের কাছে আসবো। কর্নেল দাস, আপনার কাছে প্রথমে যেটা জানতে চাইবো, সবাই বলছেন যে যোগ্য জবাব দিতে হবে। এখন যোগ্য জবাবটা কোন স্তরে দেওয়ার কথা ভাববে ভারত? কূটনৈতিক স্তরে, অর্থনৈতিক স্তরে, না সামরিক স্তরে, নাকি এই সাধারণ আবেগ যেটা বলছে যে একেবারে ঘর মে ঘুসকর মারেঙ্গের মতো পাল্টা আক্রমণ? প্রধানমন্ত্রী 5ই মার্চ 2019 সাল, গত বছর, ওই ঘর মে ঘুসকর মারেঙ্গে বলেছিলেন পাকিস্তানের প্রেক্ষিতে। এখন পাকিস্তানের কাজটা সহজ ছিল আমি বলছি না, কিন্তু চীনের ক্ষেত্রে যদি প্রতিপক্ষ চীন হয় তাহলে নিঃসন্দেহে আরো কঠিন। এখানে পাল্টা মার কতটা বাস্তবসম্মত? এবং এই প্রশ্নের দ্বিতীয় পর্যায়ে, যে সত্যিই কি 1.5 মাস ধরে চীনা সেনা লাদাখে ঢুকে বসেছিল? তারা কিভাবে কবজা করলো, যদি তারা কবজা করে থাকে? কর্নেল দাস, আমি আমার বক্তব্য শুরু করার আগে আমাদের যে শহীদ কর্নেল বাবু এবং ওনার সাথে যে 19 জন বীর জওয়ান শহীদ হয়েছে, তাদের কুর্নিশ জানিয়ে আর ভগবানের কাছে প্রার্থনা করি তাদের পরিজনদের শক্তি দেওয়া হোক, যাতে এই যে শোক থেকে ওরা বেরিয়ে আসতে পারে। যে প্রশ্নটা আপনি করলেন যে চীনের সাথে কিভাবে করবে, আমাদের যারা সেনানায়ক বা যারা এই সিদ্ধান্ত নেবে তারা অত্যন্ত কম্পিটেন্ট, তারা ঠিকভাবে ঠিক জায়গায় ঠিক সময়ে নিতে পারে, এবং সেইগুলির নিটিগ্রিটি আমরা এখানে স্টুডিওতে ডিসকাস করতে পারা যায় না। যেটা আপনি আরও প্রশ্ন তুললেন যে ইকোনমিক এবং ডিপ্লোম্যাটিক, এটা সত্যি এইগুলোকে সাথে কোঅর্ডিনেট করেই মিলিটারি অ্যাকশন, লিমিটেড মিলিটারি অ্যাকশন আমাদের করতে হবে। সেটাকে আমরা যেমন বলি ন্যাশনাল কম্প্রিহেন্সিভ পাওয়ার। এবং চীনের আজকে যে অবস্থা, সারা পৃথিবীতে চীন কোণঠাসা এই করোনা প্রবলেমে, চীনকে কেউ পছন্দ করছে না। এবং এই ক্ষেত্রে ভারত কোন সময় কোন জায়গায় কিভাবে এটার বদলা নেবে, সেটা আপনি যারা সেনা বিভাগে যারা এই পরিকল্পনা করে তাদের হাতে ছেড়ে দিন। এবং চীনের সাথে পাকিস্তানের একটা বুনিয়াদী পার্থক্য রয়েছে। চীনের সামরিক সংগঠনে একটা পিকুলিয়ারিটি আছে, এবং সেইটা আমি এর আগেও কয়েকবার বলেছি যে চীনের যে অর্গানাইজেশন, আর্মির অর্গানাইজেশন স্ট্রাকচার, তাদের ব্যাটালিয়ন কমান্ডার, ব্রিগেড, ডিভিশন আর হায়ার হেডকোয়ার্টারে যেসব কমান্ডাররা থাকে তাদের সাথে ওদের একজন পলিটিক্যাল কমিশনার থাকে, এবং যার জন্য কখনো কখনো ওরা লোকাল লেভেলে এরম ধরনের কিছু সিদ্ধান্ত নিয়ে এইসব কাণ্ড কারখানা করে বসে। তবে এই ব্যাপারে যেটা আমাদের বিদেশমন্ত্রী বলেছেন এবং উনি প্রতিবাদ করে চিঠি পাঠিয়েছেন যে এইখানে যে ঘটনা চীন ঘটিয়েছে এইটা পূর্ব পরিকল্পিত, তার মানে সেখান থেকে আমরা এই কনক্লুশনে আসতে পারি যে চীন এটা প্ল্যান করেই করেছে। আপনারা এবং এই সিদ্ধান্ত স্থানীয় স্তরে নেওয়া হয়নি, ওপর থেকেই নিচে নেমেছে, পরিকল্পিত হলে তাই হয়। ইয়েস, উপর থেকে নিচে নেমেছে, যেটা আমাদের ফরেন মিনিস্টার এটা বক্তব্য রেখেছে, এবং উনি নিশ্চয়ই এই ব্যাপারে স্যাঙ্গুইন, সেই জন্য এইটা বলেছেন। একদম। আমি দর্শকদের এবার দেখাবো যে এই যে সীমান্ত সংঘাত, এই যে এলাকা নিয়ে এই বিতর্ক, ধাপে ধাপে সেই সংঘাত ঠিক কিভাবে বেড়ে কালকে আমাদের 20 জন জওয়ানের প্রাণ কেড়ে নিল, দেখুন। চীনা হামলায় রক্তাক্ত লাদাখের রুক্ষ ভূমি। 1975 সালের পর 2020 চীনা হামলায় প্রাণ গেল ভারতীয় সেনার। চীন অবশ্য ছক্কর ছিল অনেকদিন ধরে। মে মাসের প্রথম সপ্তাহে ভারত ভূখণ্ডে ঢুকে ঘাঁটি গাড়ে জিনপিং এর বাহিনী।
মুখে আলোচনার কথা বললেও ভিতরে ভিতরে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দেয় চীন। নিজেদের যুদ্ধ ক্ষমতা ঝালিয়ে নিতে 1 জুন ভারত চীন পশ্চিম সীমান্তে মহড়া চালায় চীনের সেনাবাহিনী। মাইন্ড গেম খেলতে ওস্তাদ চীন অবশ্য এখানেই থেমে থাকেনি। 4 জুন দ্বিতীয়বার যুদ্ধের মহড়া করে তারা। এরপর প্রকাশ্যে আসে আরো কয়েকটি ছবি, যেখানে দেখা যাচ্ছে এবার দিন নয়, রাতের অন্ধকারে অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া করছে চীনা সেনা। সেদেশের সংবাদপত্র গ্লোবাল টাইমসের রিপোর্ট অনুযায়ী অন্ধকারে শত্রুপক্ষের কিভাবে মোকাবিলা করতে হয় তা ঝালিয়ে নিতে গত মার্চ মাসে এই ধরনের প্রশিক্ষণ চালায় চীনের সেনাবাহিনী। আর গোটা দেশ যখন করোনা ভাইরাসের মোকাবিলা করতে ব্যস্ত, ঠিক তখনই এলএসি বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল উপেক্ষা করে ভারতীয় ভূখণ্ড কবজা করার চেষ্টা করে চীনা সেনা। 2020-র 5ই মে গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় চীনের পিপলস লিবারেশন আর্মির জওয়ানরা। সেই সময় ভারতীয় সেনাপ্রধান জানান, টহল দিতে দিতে একই সময় দুই বাহিনী মুখোমুখি হয়, তার জেরেই সংঘাত। গত এক সপ্তাহে বা 10 দিনে কি হয়েছে সেটা কোনো নতুন বিষয় নয়। এরপর 18ই মে ভারতীয় সেনার তরফে একটি বিবৃতিতে বলা হয়, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে দুপক্ষ মুখোমুখি হয়। যেহেতু এলএসি নিয়ে বিতর্কের সমাধান হয়নি, তাই মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটে। নির্দিষ্ট প্রটোকল অনুযায়ী পারস্পরিক সম্মতিক্রমে সমস্যার সমাধান করা হয়েছে। ভারতীয় সেনার এই বিবৃতি প্রকাশের 3 দিন পরেই চীন অভিযোগ করে ভারতীয় জওয়ানরা তাদের ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে, চীনের টহলদার বাহিনীকে বাধা দিয়েছে। প্রায় এক সপ্তাহ পর গত 27 মে লাদাখে ভারত ও চীনা সেনার মুখোমুখি হবার ছবি ধরা পড়ে স্যাটেলাইট ইমেজে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতার প্রস্তাব দেন। এরপর 2রা জুন লাদাখে এলএসির পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন মোদি। ওই দিনই অবশ্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একটি টেলিভিশন সাক্ষাৎকারে দাবি করেন চীনের সেনা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে, যদিও চীন আক্রমণ করেছে কিনা সে বিষয়টি স্পষ্ট করেননি রাজনাথ। এরপর গালওয়ান শিওক দিয়ে অনেক জল গড়িয়েছে। 9 জুন কেন্দ্রীয় সরকার দাবি করে দ্বিপাক্ষিক আলোচনায় রফা সূত্র মিলেছে। গালওয়ান উপত্যকা 15 নম্বর পেট্রোলিং পয়েন্ট এবং উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং এলাকা থেকে 2.5 কিলোমিটার পিছিয়ে গেছে চীনা সেনা। কিন্তু অপারেশন বালাকোটের মতো এবার সাংবাদিক বৈঠক করে কিছু জানানো হয়নি। বিশেষজ্ঞদের একাংশের দাবি, এর মাধ্যমে সরকার কার্যত স্বীকার করে যে এই প্রথম ভারতীয় ভূখণ্ড গালওয়ানে ঢুকে গিয়েছিল চীনা সেনা। অর্থাৎ এলএসি বরাবর যে 23টি পয়েন্ট নিয়ে আজও ভারত আর চীনের মধ্যে বিবাদ আছে, সেই তালিকায় গালওয়ান উপত্যকা কোনোদিনই ছিল না। এরপর ভারত ও চীনা সেনার আধিকারিক পর্যায়ে আলোচনা চললেও কাজের কাজ যে কিছুই হয়নি তার প্রমাণ 15 জুন রাতে চীনা সেনার হঠাৎ হামলা, যার জবাব দিয়েছে ভারতীয় সেনাও। এবিপি আনন্দ। আমি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ জ্যোতির্ময় বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। জ্যোতির্ময় বাবু, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে যে একদিকে অরুণাচল, তারপর নেপাল, ভায়া কাশ্মীর, লাদাখ, পুরো ভারতের উত্তর সীমানা আমি ম্যাপে দেখছিলাম 3171 কিলোমিটার। একটার পর একটা ফ্রন্ট খুলছে, পাকিস্তান ফ্রন্ট, নেপাল ফ্রন্ট, চীন ফ্রন্ট। আমি বলছি প্রতিবেশী তো আমরা পাল্টাতে পারবো না, কিন্তু পরের পর প্রতিবেশীর সঙ্গে যদি কূটনৈতিক সম্পর্কের এই রকম অবনতি হয়, সেক্ষেত্রে কূটনৈতিক নীতিটা কি হতে পারে? মানে প্রত্যেকের সঙ্গে শত্রুতা করে তো বিষয়টা ক্রমশ জটিল হচ্ছে। এখানে ভারতবর্ষের কূটনৈতিক স্তরে এই মুহূর্তে এই চীনা আগ্রাসন রুখতে কি করা উচিত? এই পাকিস্তান আর চীন এরা তো গিভেন, এরা চিরকালই আমাদের শত্রু। এই ফিডব্যাক চলছে কিন্তু এখনো ভীষণভাবে। আমি আবার জ্যোতির্ময় বাবুর কাছে আসবো, কিন্তু বুঝতেই পাচ্ছেন কারিগরি সমস্যা হচ্ছে। আমি দ্রুত একবার দেখে নেব যে গোটা ভারতবর্ষ, যেটা বলছিলাম, একেবারে চীনের বিরুদ্ধে আবেগ, স্বতঃস্ফূর্ত আবেগ, বিভিন্ন প্রান্তে সেই আবেগ লক্ষ্য করা গেল। কোথাও বিক্ষোভ, কোথাও চীনা পণ্য বয়কটের ডাক, আবার কোথাও আছড়ে ভেঙে ফেলা হলো চীনা পণ্য। কোথাও দেখানো হলো বিক্ষোভ, কোথাও ভাঙা হলো চীনা জিনিসপত্র। পূর্ব লাদাখে চীনের নৃশংস আগ্রাসনের পর প্রতিবাদের ঝড় উঠেছে দেশ জুড়ে। জোরালো হচ্ছে চীনা জিনিসপত্র বয়কটের দাবি। সূত্রের খবর, এই প্রেক্ষাপটে বিএসএনএল এবং এমটিএনএল এর 4G পরিষেবার ক্ষেত্রে চীনা সরঞ্জাম ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্র। চীনা সরঞ্জামের ব্যবহার বন্ধ করতে নতুন করে টেন্ডার ডাকতে বলা হয়েছে। বেসরকারি সংস্থাগুলি যাতে কোনো চীনা সরঞ্জাম না কেনে, সেই মর্মে নির্দেশ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
বুধবার সকালে কলকাতার বেগবাগানে চীনা সামগ্রী বয়কটের দাবিতে বিক্ষোভ দেখানো হয়। একই দাবিতে কলকাতায় মিছিল বার করে বিজেপিও। ইন্দো চায়নার মধ্যে যুদ্ধ করে আজকে আমাদের 20 জন সৈনিক মারা গেছেন এবং তার মধ্যে আমাদের বাংলার 2 জন আছেন। আজকে তাদের উদ্দেশ্যেই আমাদের এই শান্তিপূর্ণ মোমবাতি মিছিল। অন্যদিকে চীনা আগ্রাসনের প্রেক্ষিতে মোদী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাস্তায় নামে কংগ্রেসের ছাত্র সংগঠন। আমরা প্রধানমন্ত্রী সেই 56 ইঞ্চির সিনা দেখতে চাই। আমরা চাই চীনকে যাতে ভারত উপযুক্ত জবাব দিক। গুরগাঁওতে চীনা জিনিসপত্রে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় দোকানদাররা। চীনের বিরুদ্ধে দেওয়া হয় স্লোগান। একই ছবি দেখা যায় জম্মুতে, সেখানেও চীনা জিনিসপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়। এটা আমাদের দেখা উচিত, কিন্তু কারণ আমাদের নিজেদের মধ্যেই ঘরের মধ্যেই এই মত নিয়ে যেরকম মহারাষ্ট্রের চিফ মিনিস্টার এক্ষুনি চীনকে একটা কন্ট্রাক্ট দিয়েছেন, আমার মনে হচ্ছে, আই থিঙ্ক দেখেছি সেটা। এই চীনকে এখন অর্থনৈতিকভাবে চীনের ওপরে আমাদের আক্রমণ করা দরকার, বুঝে সুঝে কিভাবে করতে হবে সেটা দেখার দরকার। চীনা সামগ্রী বয়কটের এই দাবি অবশ্য নতুন নয়। মে মাসের শুরুতে চীন আগ্রাসন বাড়াতে শুরু করার পর থেকেই দেশ জুড়ে চীনা সামগ্রী বয়কটের দাবি উঠতে শুরু করে। তা আরো জোরালো হয় যখন নিজে ভিডিও প্রকাশ করে চীনা সামগ্রী বর্জনের বার্তা দেন লাদাখের ম্যাক্সেসে জয়ী শিক্ষক सोनम वांगचुक। मैं लद्दाख में हूं और आप देख रहे हैं सिंधु नदी को बहते हुए यहाँ, और वो जो पहाड़ियाँ हैं उनके पीछे नोब्रा और चांगतांग के वो इलाके हैं जहाँ पर ये तनाव बढ़ता जा रहा है। যার উপর ভিত্তি করে 3 ইডিয়টস ছবিতে র্যাঞ্চো চরিত্রটি লেখা হয়। বয়কট মেড ইন চায়না, সফটওয়্যার ইন এ উইক এন্ড হার্ডওয়্যার ইন এ ইয়ার। বিভিন্ন রাজনৈতিক দলও ইতিমধ্যে এই দাবিতে সরব হয়েছে। এই সীমান্ত জুড়ে যে চীনের যে মনোভাব, যে একটা যুদ্ধ রব তারা তুলতে চাইছে, ইচ্ছাকৃতভাবে তারা জোর জবরদস্তি কায়েম করতে চাইছে, তার বিরুদ্ধে আমরা সবাই মিলে প্রতিবাদ করি, গর্জে উঠি। 2018-19 অর্থবর্ষে চীনের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল 8,707 কোটি মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 6 লক্ষ কোটি টাকা। চীনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি বিপুল, অর্থাৎ আমরা যত মূল্যের পণ্য পরিষেবা চীনে রপ্তানি করি তার থেকে অনেক বেশি মূল্যের পণ্য পরিষেবা চীন থেকে আমদানি করি। 2018-19 অর্থবর্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য উদ্বৃত্ত ছিল 1,685 কোটি ডলার, তুলনায় চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি ছিল 5,356 কোটি ডলার। সম্প্রতি কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল একটি টুইট করে দাবি করেন পণ্ডিত নেহরু একবার চীন সফরে গেছিলেন, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, মোরারজি দেশাই একবারও চীন যাননি, রাজীব গান্ধী ও নরসিমহা রাও একবার চীন গেছিলেন, আইকে গুজরাল একবারও যাননি, অটল বিহারী বাজপেয়ী একবার এবং মনমোহন সিং প্রধানমন্ত্রী হিসেবে 2 বার চীন সফরে গেছিলেন। সেখানে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে এখনো অবধি 5 বার চীনে গেছেন। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন 4 বার চীনে গেছিলেন। এই পরিস্থিতিতে মোদী সরকার চীনের উপর চাপ তৈরি করতে বাণিজ্যিক নিষেধাজ্ঞার বা অন্য কোনো কড়া পদক্ষেপের পথে কি হাঁটতে পারে? প্রকাশ সিনহা ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। জ্যোতির্ময়বাবু, আমি আবার আগের প্রশ্নে ব্যাক করব, সেটা হচ্ছে পরপর একাধিক প্রতিবেশীর সঙ্গে এইভাবে সম্পর্কের অবনতি যেখানে হচ্ছে, কূটনৈতিক স্তরে ভারতের কি করা উচিত? কূটনৈতিক স্তরে চায়নাকে যাতে আইসোলেটেড হয় সেদিকে ন্যাচারালি নজর যাবে, অলরেডি যাচ্ছেও। আমেরিকা আমাদের সঙ্গে আছে ধরে নেওয়া যেতে পারে, এবং অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা, ইন্ডিয়া, এই 4 জন মিলে একটা কোয়াড বলে একটা কোয়াড্রিল্যাটারাল পার্টনারশিপ তৈরি হয়েছে, যারা একসঙ্গে মিলিটারি এক্সারসাইজ ইত্যাদি অনেক কিছু করছে, আদান প্রদান, এই সমস্তই অ্যান্টি চায়না বেসিসে। এবং আমেরিকা এশিয়া প্যাসিফিক রিজিয়নকে নাম দিয়েছে ইন্ডো প্যাসিফিক রিজিয়ন, ইন্ডিয়াকে দলে টানতে। যেহেতু আমেরিকা ভীষণভাবে অ্যান্টি চায়না হয়ে দাঁড়িয়েছে স্ট্র্যাটেজিক লেভেলে, কারণ চায়না চ্যালেঞ্জ করছে আমেরিকার আধিপত্য এশিয়াতে, সেটা আমেরিকা সহ্য করতে পারছে না। ফলে আমাদের একটা অ্যালাই ভালোভাবে জুটে গেছে। আমেরিকা, আপনি নোটিস করবেন যে ভালো ভালো সব হাইটেক যন্ত্রপাতি ইন্ডিয়াকে সাপ্লাই করতে রাজি হয়েছে, লেমোয়া ইত্যাদি নানা রকম মিলিটারি এগ্রিমেন্টের থ্রু দিয়ে। এর একটাই কারণ, চায়না থ্রেটকে আটকাতে আমেরিকা আজকে ইন্ডিয়াকে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যে স্তরে তুলেছে, সেই স্তরে একমাত্র আমেরিকার নেটো অ্যালাইজরা অ্যাক্সেস পায় আমেরিকান হাইটেক এইসব অস্ত্রশস্ত্রতে।
সেইগুলো ইন্ডিয়া অ্যাক্সেস পাচ্ছে থ্যাঙ্কস টু চায়নার থ্রেট। কাজেই আমাদের বন্ধুবান্ধব প্রচুর আছে এবং চায়নার ওপর বীতশ্রদ্ধ এই স্ট্র্যাটেজিক ব্যাপারে অনেক দেশ, যেমন সাউথ ইস্ট এশিয়াতে আপনার ভিয়েতনাম, তারপর ভিয়েতনামের সঙ্গে আমাদের স্পেশাল চুক্তি আছে, মিলিটারি চুক্তি ইত্যাদি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এদের সঙ্গে টেরিটোরিয়াল, ফিলিপিন্স, এদের সঙ্গে টেরিটোরিয়াল ঝামেলা আছে চায়নার। জাপানও আছে এর ভেতরে, এই টেরিটোরিয়াল ঝামেলা, সাউথ চায়না সি, ইস্ট চায়না সি, কার কতটা, এইসব নিয়ে। কাজেই ভিয়েতনামের সঙ্গে চীনের সম্পর্ক অবনতি তো ঐতিহাসিক, মানে 1979 সালে একেবারে এই চীনের পিপলস লিবারেশন আর্মি ভিয়েতনামে ঢুকে পড়ে, জমি দখল করে, মানে প্রায় অনেকটা এই যে সীমান্ত সংঘাত এই মুহূর্তে চলছে তারই আরেকটা ধারাবাহিক সমান্তরাল সমস্যা আমরা বলতে পারি। এটা ঠিক আছে। আমার যতীনবাবু এইখানে প্রশ্ন, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ তার নিজের জায়গায় আছে, কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনার প্রেক্ষিতেও আমেরিকার কোনো সমর্থন, কোনো বিবৃতি কিন্তু আসেনি। বিবৃতি তো বাইরের লোকে আমাদের জন্য, তার সেটা তো করবে না, যারা করবার তলায় তলায় নিশ্চয়ই কাজ চলছে। লুকিয়ে চুরি আপনি তো জানেনই যে ইন্টেলিজেন্স এজেন্সির মধ্যে অনেক কোঅপারেশন থাকে যেগুলো বাইরের পাবলিক একেবারেই টের পায় না। একটা এক্সাম্পল হচ্ছে যে ইন্দিরা গান্ধী যখন খুব অ্যান্টি আমেরিকান কথাবার্তা বলছিলেন, সেই সময় ইন্দিরা গান্ধীর গভর্নমেন্ট CIA-কে প্রশ্রয় দেয়, নন্দা দেবীর ওপরে একটা অ্যাটমিক পাওয়ার ডিভাইস বসানো হয়, চীনেরা ওপারে, মানে হিমালয়ের ওপারে লপনরে অ্যাটমিক রিসার্চ কী করছে, অ্যাটম ব্লাস্ট করে তার তেজস্ক্রিয় কতটা ইত্যাদি, এইগুলো মনিটর করতে CIA বসিয়েছিল নন্দা দেবীতে ইন্দিরা গান্ধীর আমলে, যে ইন্দিরা গান্ধী টোটালি অ্যান্টি আমেরিকান ছিলেন। এটা 70s কথা বলছি। একদম। কাজে এসব তলায় তলায় অনেক কিছু হয় যেগুলো বাইরে থেকে প্রকাশ পায় না। আই এম শিওর আমেরিকার যে টেকনোলজি আছে, আড়ি পাতা, মানে চাইনিজ কমান্ডার তার ইউনিটদের সঙ্গে কি কথা বলছে, যতই এনক্রিপ্টেড থাক সেগুলো আমেরিকা ঠিক ধরে নেবে। ওদের NSA বলে একটা বিরাট এজেন্সি আছে, CIA-এর থেকে অনেক বড়, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি বলে, তারা এইগুলো করে। আর তারপর CIA আছে, তাদের হাজার রকম স্যাটেলাইট অনেক কিছু ইলেকট্রনিক ব্যাপার আছে। এই সবের থেকে ইন্ডিয়া যদি ইন্টেলিজেন্স পায় যে চীনেরা কী করছে এখন এবং কী করতে যাচ্ছে, এটাই তো বিরাট মাল্টিপ্লায়ার এফেক্ট। আমেরিকাকে আর অস্ত্রশস্ত্র দিতে হবে না, এইগুলো জানা থাকলেই আমরা, মানে এনিমি কী করছে, কী চাল খেলবে তারা এর পরের বার, এটা যদি আমাদের জানা থাকে ইন্টেলিজেন্সের লেভেলে আর কি, তাহলে আমরা অনায়াসে এগুলোকে কাউন্টার করতে পারি। কাজে সেদিকে আমেরিকার সঙ্গে থাকা একটা বিরাট প্লাস পয়েন্ট। আমি বলবো, কিন্তু অনেকে বলছেন যে এই যে চীনা বাহিনীর মোবিলাইজেশন হচ্ছে, এই তথ্য, সম্পূর্ণ তথ্য সেনাবাহিনীর অনেক অবসরপ্রাপ্ত পদাধিকারীও বলছেন যে সেইটার একটা ইন্টেলিজেন্স ফেলিয়ার ছিল, নয়তো এই ধরনের ঘটনা ঘটতে পারত না। হ্যাঁ, হতে পারে, কিন্তু ইন্টেলিজেন্স ফেলিয়ার নেসেসারিলি যে অনেক লেভেল আছে, তো পার্কুলেট করে করে ইন্টেলিজেন্সটা যেখানে গিয়ে হিট করলে কাজ হবে হয়তো সেখানে গিয়ে করেনি, বা হয়তো আমাদের গাফিলতি ছিল, আমেরিকা তখন আমাদের ইন্টেলিজেন্স পাস করেনি। কিন্তু চীনের সঙ্গে যদি এই যুদ্ধের এই যে পরিস্থিতি এবং যুদ্ধ যদি লেগে যায়, লিমিটেড ওয়ার হলেও, সেইখানে আই এম শিওর আমেরিকা অনেকভাবেই আমাদের হেল্প করতে পারবে এবং করবেও, আমার ধারণা নিজের ইন্টারেস্টেই। কারণ আমেরিকা চায় না যে চায়না আধিপত্য বিস্তার করুক এশিয়াতে। জাপান চেয়েছিল, জাপানকে যুদ্ধ করে আমেরিকা, ব্রিটেন সব হারিয়েছে। কাজে এই এরিয়াটাই, আর এশিয়া এখন তো মানে ফুলে ফেপে উঠছে ট্রেড ইত্যাদিতে, ইকোনমি এখন তো ইউরোপ থেকে সরে এসে, ওয়েস্টার্ন সাইড থেকে সরে এসে এখন ইস্টার্ন সাইডে চলে এসছে, মানে ফোকাস অফ অ্যাক্টিভিটি, ট্রেড অ্যাক্টিভিটি। কাজেই এইসব পাওয়ারফুল এরিয়া, এই এশিয়া প্যাসিফিক, যেটাকে ইন্ডো প্যাসিফিক বলা হচ্ছে, এই এরিয়াতে একজন লোকাল, মানে চায়না বা যেই হোক, একা বিস্তার করবে ইনফ্লুয়েন্স, এটা আমেরিকা চাইবে না, এবং আমেরিকার নিজের ইন্টারেস্টেই কাজ করবে, অলরেডি করছেও। ইন্ডিয়ার সঙ্গে অনেক জয়েন্ট এক্সারসাইজ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করছে, আন্দামান এইসব জায়গায়, বা ইন্ডিয়া আমেরিকান জাহাজগুলোকে স্টেটস অফ মালাক্কা দিয়ে পাস করা, এ তো অনেক বছর আগে থেকেই আরম্ভ হয়েছে। হ্যাঁ, যাতে পাইরেট টাইরেটের ঝামেলা না করে, এইসব নানা রকম কোঅপারেশন চলছে নানা লেভেলে আমেরিকার সঙ্গে। তবে একটা জিনিস দেখতে হবে যে চীনেরা এই যে ইস্ট এশিয়া বা সাউথ এশিয়া এই এরিয়াতে নানা রকম আইল্যান্ড তৈরি করছে, আর্টিফিশিয়াল আইল্যান্ড তৈরি করছে, এবং 9 লাইন বলে একটা লাইন করেছে, যে লাইনের বলছে যে প্রায় সমস্ত সাউথ চায়না সিটাই ওদের। এই যে ওদের বাড়াবাড়িটা, এর পেছনে কিন্তু একটা যুক্তি আছে, সেই চীনের যুক্তি, সেটা হচ্ছে যে চায়নার সঙ্গে আমেরিকার যদি কখনো আণবিক যুদ্ধ হয়, তাহলে চাইনিজ সাবমেরিন
যেগুলো এই SLBM সাবমেরিন মানে সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করবে আমেরিকার দিকে, সেগুলোকে স্টেশন নিতে হবে ফিলিপিন্সের ইস্টে। ফিলিপিন্সের ইস্টে একটা লাইন মতো টানা আছে ওদের মনে, সেইখানে গিয়ে স্টেশন নিয়ে সেখান থেকে ওরা ফায়ার করলে আমেরিকান মেইনল্যান্ড হিট করতে পারবে। কাজেই ওদের সাবমেরিন যাতে এই সাউথ চায়না সি, ইস্ট চায়না সিতে এবং ইন্ডিয়ান ওশনে ঠিকমতো মুভ করতে পারে, সেখানে যাতে ওদের বাধা না আসে, সেই জন্যেই একটা কারণ, একমাত্র নয় কিন্তু একটা কারণ ডেফিনেটলি, যে এই সাবমেরিন মুভমেন্ট ঠিক রাখতে ওরা এই এন্টায়ার এরিয়াটাকে এই মানে আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। একেবারে অনেকের পাশাপাশি এটাও ধারণা যে কোভিড পরবর্তী সময় বাণিজ্যের ক্ষেত্রে এশিয়া এবং ভারতবর্ষের একটা বড় অংশ, বিশেষ করে ইউরোপের বাণিজ্য যেভাবে ভারতে শিফট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল, তাতেও চীন সরকার আতঙ্কিত বোধ করতে পারে। আমি এখানে এতক্ষণ ধরে সম্ভাবনার কথা হচ্ছিল, কিন্তু যে মূল্যটা আমাদের দিতে হলো, 20টা তরতাজা প্রাণ আমরা হারালাম, তার ভেতরে 2জন বঙ্গ সন্তান আমাদের এই রাজ্য থেকে। পাকা বাড়িটার শুধু প্লাস্টার তৈরিটা বাকি ছিল, কিন্তু তার আগেই তরুণ তাজা প্রাণ বীরভূমের মোহাম্মদ বাজারের রাজেশ ওরাও, সে প্রাণ ঝরে গেল। আলিপুরদুয়ারের বিপুল দাস আর এক তরতাজা যুবক, 2জনকে হারালাম আমরা। দেখব পরিবার, শোক সন্তপ্ত পরিবার ঠিক কি বলছে, দেখুন। আমরা চাই যে ভারত যাতে চীনকে এই যোগ্য জবাব দেখ। বদলা চাই। সীমান্তে চীনা হামলায় নিহত 2 বাঙালি জওয়ানের পরিবারের এখন এই একটাই দাবি, সোমবার গভীর রাতে চীনের পিপলস লিবারেশন আর্মির হাতে নিহত হন আলিপুরদুয়ারের বিপুল রায় আর বীরভূমের মোহাম্মদ বাজারের রাজেশ ওরাং। ছেলে আর নেই। খবরটা আসতেই মোহাম্মদ বাজারের আদিবাসী গ্রাম বেলগড়িয়ার একমাত্র পাকা বাড়িটায় শুধুই কান্নার রোল। জলপাই পোশাক পরা ছেলের ছবিটা কোলছাড়া করার কথা ভাবতেই পারছেন না মা। শোকে পাথর বাবা, 2 বোনের চোখে শুধুই জল। কে জানতো মাত্র 25 বছরে ফটো ফ্রেমটাই চিরঠিকানা হয়ে যাবে ছেলেটার। পরিবার সূত্রে খবর, চলতি মাসে বিয়ের কথা ছিল রাজেশের, কিন্তু সেই সুখের দিনটা আর আসবে না। সব শেষ, সব স্বপ্ন শেষ। তোমার শেষ কবে কথা হয়েছিল চন্দনা? মে মাসে। কি বলেছিল তখন? অফিসের ফোন থেকে ফোন করেছিল 2 মিনিটের জন্য, ওই কেমন আছো, কি করছো, ওই সবই কথা। তারপর 2 মিনিট শেষ হয়ে গেছে, তারপর কিছু কথা হয়নি। তারপর বইকাল আমাকে ফোন করে বললো যে আমাদেরকে ওখান থেকে কিছু দূর জায়গায় নিয়ে যাবে, আমাদেরকে তখন নেটওয়ার্ক বন্ধ থাকবে, আমি আর ফোন করতে পারবো না। তারপর আর কথা হয়নি। সেই মে মাসের শেষ কথা। আর গতকাল সন্ধ্যায় তার কাছে এসে পৌঁছই রাজেশের শহীদ হওয়ার কথা। তারপর থেকেই শ্বশুরবাড়িতে, যেখানে তার স্বপ্নের শ্বশুরবাড়ি করে ওঠার কথা, যেখানে তার জীবন চলা যাত্রা শুরু হওয়ার কথা, যে রায়েশের হাত ধরে, কার্যত সেখানেই শোকে বিহ্বল রায়েশের মায়ের সঙ্গে চন্দনা। রাজেশের বাবা সুভাষ ওরাং পেশায় ক্ষেত মজুর। আর্থিক অনটনের মধ্যেই পড়াশোনা চালিয়ে গিয়েছেন একমাত্র ছেলে। শিউড়ি বিদ্যাসাগর কলেজে বিএ 2য় বর্ষে পড়াশোনা করতে করতেই সেনাবাহিনীতে যোগ দেন রাজেশ। 3 সপ্তাহ আগে একবার করছিল অফিস থেকে ফোন, আমি সেদিক ব্যাংকে গেলাম, আমার ছোট্ট মেয়ে ছিল, তার সঙ্গে কথা হলো, দিয়ে বললো যে 2 মিনিট শুধু কথা বলতে দিচ্ছে, মা বাবাকে বলি বারবার থাকতে, বারবার থাকি সবাই মিলে, এইটুকুই বলেছে। সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর পাকা বাড়ি বানান রাজেশ। গ্রামে বিদ্যুৎ পৌঁছলেও পাকা রাস্তা কি তা জানে না গ্রামবাসীরা, কিন্তু ঘরে ছেলেটার নিথর দেহ আনতে যাতে অসুবিধে না হয়, তার জন্য রাস্তা মেরামতে হাত লাগিয়েছেন গ্রামবাসীরাই। মঙ্গলবার সন্ধ্যায় প্রায় একই সময় দুঃসংবাদটা আসে আলিপুরদুয়ারের শামুকতলার বাড়িটাতেও। এটাই লাদাখে নিহত আরেক জওয়ান বিপুল রায়ের বাড়ি। পরিবার সূত্রে খবর, 2003 সালের 21শে জানুয়ারি সেনাবাহিনীতে যোগ দেন বিপুল। বাড়িতে থাকেন বৃদ্ধ মা বাবা। 5 বছরের সন্তানকে নিয়ে স্ত্রী থাকেন দিল্লিতে। আগামী বছরই স্বেচ্ছাবসর নেওয়ার কথা ছিল 35 বছরের বিপুলের, কিন্তু তার আগেই চীনা ফৌজের কড়া মোকাবিলার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই বীর বঙ্গ সন্তান। আমাকে সঠিক বলেনি, আচ্ছা, আমাকে খালি বললো যে দুর্ঘটনা হয়েছিল, আপনার নিজস্ব কেউকে
ফোনটা দিও, আমি তাকে বলবো। তখন আমার ওই যে ভাই বউ ওকে দিলাম, এই পর্যন্ত। পরে তো আমি আইডিয়া করে নিয়ে নিলাম যে এই হবে। বাংলার 2 নিহত জওয়ানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, দেশের জন্য তারা যে চরম বলিদান দিয়েছেন কিংবা পরিবারের যে ক্ষতি হয়ে গেল তা অপূরণীয়, কিন্তু এই সংকটের মুহূর্তে আমরা ভূমিপুত্রদের পরিবারের পাশে আছি। আমরা নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা ও পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি দেব। গোপাল চট্টোপাধ্যায়, অরিন্দম সেন ও সমিত সেনগুপ্তর রিপোর্ট, এবিপি আনন্দ। আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট @IamSumonde সরাসরি আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। কিছুক্ষণের মধ্যে বেশ কিছু মন্তব্য পড়ার চেষ্টা করব। এখন সরাসরি চলে যাব রাজেশ ওরাওয়ের পরিবার, তার জ্যাঠামশাই নগেন ওরাও এই মুহূর্তে বীরভূমের মোহাম্মদ বাজার থেকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। 25 বছরের তরতাজা ছেলে, 1 মাস পরে বিয়ে ঠিক ছিল, আসার কথা ছিল, বাড়িতে ফেরার কথা ছিল, দেশের জন্য সে প্রাণ দিল। আমি জানি নরেনবাবু, এই যে অভাব, যে ক্ষতি হলো, তা কোনোদিন কোনো কিছুতে পূরণ হওয়ার নয়, কিন্তু এই দেশের সরকারের কাছে, সেনাবাহিনীর কাছে এই মুহূর্তে আপনারা পরিবারের তরফ থেকে ঠিক কি চাইছেন? আমরা সরকারের কাছে চাইছি যে আমাদের পরিবারের সন্তান সে দেশের স্বার্থে শহীদ হয়েছে। তা আমরা চাই যে আমাদের ভারত সরকার চীনকে যোগ্য জবাব দিক, আর তারপরে এই যে আমাদের রাজেশ ওরাংয়ের বাবা, মা, বোন 3 জন আছে, তাদেরকে দেখার মতো আর কেউ নেই। তো তাদের সরকার তাদেরকে দেখুক আর আর্থিক সাহায্য করুক, আর এই যে রাজেশের বোন যেটা আছে তার যেন একটা কর্মসংস্থান করে দিই। একেবারেই অনেক ধন্যবাদ। যেখানে আপনারা দেখলেন যে 2 বঙ্গ সন্তানকে, যে 2 বীর সন্তানকে আমরা হারিয়েছি, দুজনেরই পরিবার চাইছে যে ভারত সরকার এর পাল্টা জবাব দিক। আমি দ্রুত একবার আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে যারা মন্তব্য পাঠিয়েছেন কয়েকটা মন্তব্য পড়ার চেষ্টা করব। কয়েক হাজার মন্তব্যের মধ্যে থেকে দ্রুত কয়েকটা মন্তব্য দেখে নেব। সুচরিতা রায়, তিনি লিখছেন, ভারত সরকারের কাছে সমস্ত ভারতবাসীর অনুরোধ, এর যোগ্য জবাব দেয়া হোক। প্রজ্জ্বল দত্ত লিখছেন, যোগ্য জবাব দিতে হবে এবং তার সঙ্গে লাদাখের জনগণকে সুরক্ষিত রাখতে হবে। অর্পণ চক্রবর্তী লিখছেন, চীনা পণ্য বর্জন করার জন্য সমাজের সব স্তরের মানুষের এগিয়ে এসে প্রচারে বড় ভূমিকা নিতে হবে। দীপ চক্রবর্তী লিখছেন, যারা চীনা দ্রব্য বর্জন করার ডাক দিচ্ছেন তাদের বলবো, আগে চীন ভারত আন্তর্জাতিক ব্যবসার পরিমাণ সম্পর্কে কিছু পড়াশোনা করে নিন। শুভজিৎ মণ্ডল লিখছেন, একটা জিনিস পরিষ্কার যে ভারতকে চাপে ফেলার জন্য চীনের এই হামলা। আদ্রিতা দত্ত লিখছেন, এটা আমাদের দেখা সব থেকে দুর্বল সরকার। রাজদীপ দত্ত লিখছেন, মনে রাখা দরকার এটা কিন্তু 1962 ভারত নয়, এই ভারত লড়তে জানে। অমিয় চট্টোপাধ্যায় লিখছেন, সীমান্ত সমস্যা সমাধানে যুদ্ধ এড়িয়ে বিকল্প ব্যবস্থার উদ্যোগ নিতে হবে চীন ভারত 2 দেশকেই। সঞ্জীব ব্যাপারী লিখছেন, রাজনৈতিক দলগুলি যারা এখনো সেনা জওয়ানদের নিয়ে রাজনীতি করে চলেছেন তাদের কাছে অনুরোধ, দয়া করে নিজেদের দেশভক্ত বলা বন্ধ করুন, সেনার হাত শক্ত করুন। সুমন্ত দাস লিখছেন, এই মহামারী পরিস্থিতিতে যুদ্ধ চাই না, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হোক। 20 জন জওয়ানকে হারানোর কথা যখন বারবার বলতে হচ্ছে, অনেকেরই মনে পড়ে যাচ্ছে 62 সালের গাড়োয়াল রাইফেলের জওয়ান জসবন্ত সিং রাওয়াতের বীরত্বের কাহিনী। অরুণাচল সীমান্তে 72 ঘন্টা ধরে অমানুষিক একটা লড়াই লড়েছিলেন তিনি। তারপর তাকেও আমরা হারাই, কিন্তু তার আগে যে বীরত্বের নজির তিনি সৃষ্টি করেছিলেন, আজও সেনাবাহিনীতে অভিজ্ঞদের মুখে মুখে ফেরে সেই কাহিনী। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চীনের হামলায় প্রাণ হারিয়েছেন ভারতের 20 জন সেনা। এর মধ্যে রয়েছেন বাংলার 2 বীর জওয়ান। গভীর রাতে 0 ডিগ্রির নিচে তাপমাত্রায় চীনা ফৌজের সামনে রুখে দাঁড়িয়েছিলেন ভারতীয় জওয়ানরা।
চোখের সামনে একের পর এক সহকর্মীকে পাহাড় থেকে বরফ শীতল নদীর জলে আছড়ে পড়তে দেখেও 1 ইঞ্চি পিছু হটেননি। আর ভারতীয় সেনার এই বীরত্বই মনে করিয়ে দিয়েছে আরেক যোদ্ধার কথা, যিনি 62 যুদ্ধে কার্যত একা হাতে চীনকে নাস্তানাবুদ করে ছেড়েছিলেন। নাম যশবন্ত সিং রাওয়াত, গাড়ওয়াল রাইফেলের ডেল্টা কোম্পানির রাইফেলম্যান। 62 যুদ্ধে চীনের 300 জওয়ানকে মেরেছিলেন একা যশবন্ত। দিনটা ছিল 1962 সালে 17 নভেম্বর। ভোরের আলো ফুটতে না ফুটতেই ভারতের ওপর হামলা চালায় চীন। অরুণাচল প্রদেশ দখলের লক্ষ্যে সিলেপাসের রাস্তা দিয়ে এগোতে থাকে তারা। এখানে চীনা ফৌজকে আটকানোর জন্য মোতায়েন ছিলেন গাড়ওয়াল রাইফেলের ডেল্টা কোম্পানির রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত ও তাঁর সঙ্গীরা। ভারতীয় সেনাদের তুলনায় চীনা সেনার সংখ্যা অনেক বেশি ছিল। তাদের হামলায় যশবন্ত সিং রাওয়াতের সঙ্গীরা একে একে প্রাণ হারান। কিন্তু একা হয়ে গিয়েও যশবন্ত পিছু হটেননি। প্রায় 72 ঘন্টা ধরে চীনা ফৌজকে আটকে রাখেন তিনি। ঘন ঘন অবস্থান বদলে একাধিক বাংকার থেকে গুলি চালিয়ে চীনা সেনাকে নাস্তানাবুদ করে দেন যশবন্ত। একজন জওয়ান কিভাবে গোটা বাহিনীকে আটকাচ্ছে তা বুঝে উঠতেই চীনের অনেকটা সময় কেটে যায়। শুধু আটকে রাখাই নয়, একা যশবন্ত সিং রাওয়াতের গুলিতেই চীনা বাহিনীর প্রায় 300 জওয়ানের মৃত্যু হয়। তবে একা তো যুদ্ধে জেতা যায় না, যশবন্ত পারেননি। গুরুতর জখম অবস্থায় চীনা সেনার হাতে ধরা পড়ে যান তিনি। তাকে ফাঁসিতে ঝুলায় চীনা ফৌজ। কিন্তু ততক্ষণে ভারতীয় সেনার বিশাল বাহিনী সেখানে পৌঁছে যায়, যার ফলে চীনা বাহিনীকে পিছু হটতে হয়। 62 যুদ্ধে ভারত হেরেছিল ঠিকই, কিন্তু একা যশবন্ত পাহাড়ের মতো রুখে দাঁড়িয়ে বুঝিয়ে দিয়েছিলেন ভারতীয় সেনার ক্ষমতা। যশবন্ত সিং রাওয়াত যেখানে শহীদ হয়েছিলেন, সেখানে আজ ওয়ার মেমোরিয়াল তৈরি হয়েছে। এই সংগ্রহশালায় সযত্নে সংরক্ষিত হয়েছে যশবন্তের ব্যবহৃত জিনিসপত্র। এখনো প্রতিদিন তার জুতো জোড়া পালিশ করা হয়, জামা কাপড় ইস্ত্রি করা হয়। এর মধ্যেই বেঁচে আছেন যশবন্ত। অমর হয়ে আছে চীনের বিরুদ্ধে যুদ্ধে তার বীরত্বের কাহিনী। এবিপি আনন্দ। 3 রাজনৈতিক দলের 3 প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। জয়প্রকাশ মজুমদার, শুভঙ্কর সরকার এবং সমীর চক্রবর্তী। আমি প্রথমে জয়প্রকাশ বাবুর কাছে আসবো। জয়প্রকাশ দা, সোনিয়া গান্ধী থেকে রাহুল গান্ধী প্রত্যেকের বক্তব্য যে এই চীনের বাহিনী ভারতের মধ্যে ঢুকে পড়েছে, কিভাবে ঢুকলো, কবে ঢুকলো, কত দূর পর্যন্ত ঢুকেছে, এই বিষয়ে কেন স্বচ্ছতার সঙ্গে সরকার তথ্য সামনে আনছে না, আসলে ঘটনা কি ঘটেছে, হতাহতের সংখ্যা কত, সব থেকে বড় কথা আমাদের ভূভাগে চীনা সেনা ঢুকেছে, এই ঘটনার পর সেই একই জায়গায় তারা আছে কিনা, এবং কালকে সংঘর্ষে পর এই মুহূর্তে সিচুয়েশনটা কি। কংগ্রেসের অভিযোগ যে স্বচ্ছতার সঙ্গে তথ্য সামনে আনা হচ্ছে না। জয়প্রকাশ মজুমদার। দেখুন, একটা কথা একটু আগে কর্নেল সাহেব বলছিলেন, এই স্ট্র্যাটেজিক বা ট্যাকটিক্যাল এসব জিনিস তো বাইরে বাজারে আলোচনা হয় না। তার জন্য উপযুক্ত লোক আছে, সৈন্যবাহিনীর লোকজন আছেন, আমাদের তাদের উপর ভরসা রাখা উচিত। তাদের উপর যে দায়িত্ব আছে তারা সেই বিষয়ে ওয়াকিবহাল, তারা সেইটা করবে। কিন্তু ঘটনাটা হচ্ছে, আগে আমি একটুখানি বলে দিই যে চীন কি চাইছে। এটা তো পরিষ্কার, চীন ভারতকে ইরিটেট করতে চাইছে, ভারতের মধ্যে একটা অস্থিরতা তৈরি করতে চাইছে। কোন সময়? করোনা ভাইরাস নিয়ে যখন লড়াই হচ্ছে এবং চীন সারা পৃথিবীতে যখন একঘরে হয়ে গেছে। কোন সময় চীন এটা চাইছে না, যে সময় চীন থেকে প্রচুর ব্যবসা ভারতমুখী হচ্ছে, ভারত চীনের লস, চীন পেছিয়ে যাচ্ছে, ভারত এগোবে, এইরকম জায়গায় তাদের উদ্দেশ্য হচ্ছে ভারতকে ডিস্টার্ব করা, যাতে একটা এই বার্তা যায় যে ভারতের ভেতরে অভ্যন্তরীণ একটা গন্ডগোল আছে, ভারত যুদ্ধে জড়িয়ে পড়েছে, যাতে এই ব্যবসাগত কারণে ভারতে আবার এই মানে অন্য ব্যবসাগুলো এসে এই নিবেশ করতে না পারে। জানতে চাইছে যে চীনা সেনা কোথায় আছে, কিভাবে ঢুকলো, কথাতে এই ব্যাপারে যখন এই কারণ আছে, তার মধ্যে এতগুলো ঘটনা আমাদের সৈন্যবাহিনী আছে, আমাদের প্রতিরক্ষার যারা উপদেষ্টা আছে তারা দেখছে, সেখানে আমার অদ্ভুত একটা জিনিস লাগছে, আমাদের বেশ কিছু বিরোধী নেতা নেত্রী যে ভাষায় বলছেন, যেগুলো বলছেন, চীনে একটা কথা চালু আছে সুমন, যে যাদের আমরা পছন্দ করি না, আমাদের বিরোধী দেশ, তাদের ভেতরে ঢুকে তাদের সিস্টেমটাকে আঁকড়ে ধরে তাদের স্ট্র্যাঙ্গল করা, তাদের সিস্টেমটার সাহায্যেই। আমার মধ্যে মনে হচ্ছে তাদের যে ভাষা, অনেকগুলো ভাষা মনে হচ্ছে তারা যেন চীনের কথা যেন আবার বলছে। আমাদের প্রধানমন্ত্রী কি করছেন, ওই 56 ইঞ্চি ছাতি কোথায়, মানে সমালোচনার সুরটা একদম পরিষ্কার আসছে এবং বলছেন সামনে এসে আলোচনা করো। আমরা ভুলে যাব না একটা কথা সুমন, এইখানে আর আসা উচিত,
ডোকালামের সময় রাহুল গান্ধীর কয়েকটি কথা, ডোকালাম নিয়ে আমরা এখন জানি যে কোনো জায়গায় গুগল সার্চ করলে বলবে যে চীনের অ্যাডভেঞ্চারাস মুভকে ভারত আটকে দিয়েছিল, কিন্তু সে সময় রাহুল গান্ধী বলেছিলেন ডোকালাম নয়, এটা ভারতের জন্য ধোকালাম, বলে ধোঁকা দিচ্ছে বলে ভারতকে তিনি বলেছেন। আর একটা কথা বলবো, আর একটা কথা বলে আমি শেষ করছি। আর এখনকার সময় একটা কথা মনে রাখা উচিত যে এই আলোচনা, প্রধানমন্ত্রী সব সর্বদলীয় বৈঠক দেখেছেন, কিন্তু আগে থেকেই যেভাবে আক্রমণ করা হচ্ছে নিজের দেশের সরকারকে, আমরা সব একসঙ্গে আছি, আসুন আমাদের কেন বলবেন না, এই জায়গাটাতেই মনে হচ্ছে যেন এই বার্তা দেওয়া হচ্ছে যে একটা দল বা দুটো দল তারা ভারতের সরকারের ওপর, ভারতের আর্মির ওপর, ভারতের ডিফেন্সের ওপরে তারা যেন ভরসা করতে পারছেন না। এই বিরোধিতা কিন্তু পাশাপাশি জয়প্রকাশ দা এটাও বলুন যে বিরোধীরা এটাও বলছে যে এই ইস্যুতে সর্বতভাবে কেন্দ্র সরকারের পাশে তারা আছে। আমি আসবো, আপনি এতগুলো অভিযোগ করেছেন এবং তার ভেতরে খুব গুরুত্বপূর্ণ অভিযোগ আছে। শুভঙ্কর বাবু, প্রায় চীনপন্থী কংগ্রেস শব্দটা শুধু বলেননি, কিন্তু বলেছেন আপনারা কার্যত যা করেছেন তাতে চীনের মতো দেশের হাতই শক্ত হচ্ছে। শুভঙ্কর সরকার, দেখুন, প্রথম আমি যেটা মনে করি খুব এক গুরুত্বপূর্ণ সংকটময় মুহূর্তে ভারতবর্ষ, একদিকে করোনা, একদিকে চীনের আক্রমণ, অর্থনীতি ভেঙে পড়েছে। এই রকম একটা অবস্থায় আমি প্রথমেই যারা শহীদ হয়েছেন 20 জন, বাংলার 2 জন, আমি তাদের পরিবার এবং আমি মাথা নত করে ভারতবর্ষের নাগরিক হিসেবে সম্মান জানাই। এখানে গুরুত্বপূর্ণ বিষয় একটা, সেটা আপনারা ভাবুন যে কে কাকে দোষারোপ দিচ্ছে, কে কাকে বলছে, এটা বড় প্রশ্ন নয়। আমি নাগরিক হিসেবে আমার জানার অধিকার। তার কারণ ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে চাইনিজদের আক্রমণে 20 জন আমাদের জওয়ান নিহত হলেন। 20 ঘন্টা পরে সরকারের বিবৃতি পেলাম আমরা জানতে চাইছি, আমরা বুঝতে চাইছি। তার কারণ মে মাস থেকে আমরা বারে বারে বলছি যে চীন ভারতবর্ষের ভূখণ্ডে ঢুকে পড়েছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী সাধারণ কোনো বিষয়ে টুইট করেন, আমি না প্রতিরক্ষা মন্ত্রী, না প্রধানমন্ত্রী, না স্বরাষ্ট্রমন্ত্রী, কাউকে আমরা কোনো কথা বলতে দেখিনি। বারে বারে কিন্তু রাহুল গান্ধী একা নন, অন্যান্য বিরোধী রাজনৈতিক দল জানার চেষ্টা করছিলেন। আমি স্ট্র্যাটেজিক ডিসিশন, আমি সোশ্যাল মিডিয়ায় বলবো কেন? না না, নিশ্চয়ই আপনি তা বলতে পারেন, কিন্তু সারা মিডিয়া জেনে যাচ্ছে, আপনারা আলোচনা করছেন। আর আমরা জানতে চাইলে বিষয়টা হচ্ছে ভারতবর্ষের সেনাদের সঙ্গে আমরা পুরো আছি, পুরো ভরসা আছে। সরকারের সঙ্গে সমস্ত রাজনৈতিক দল আছে, কংগ্রেস আছে। আজকে আমি আপনার কাছে সবিনয়ে জানতে চাইছি ভারতবর্ষের কূটনীতিটা কি, ভারতবর্ষের ডিপ্লোমেসিটা কি। আপনি তো এটা ফুলের টব নয় যে আপনার বাড়িতে আজকে এখান থেকে ওখানে তুলে দিলেন। আপনার প্রতিবেশী যে সমস্ত রাষ্ট্র আছে, নেপাল আপনার বিরুদ্ধে কেন আজকে সামরিক অস্ত্র পাকিস্তানকে দিচ্ছে আজকে সোভিয়েত রাশিয়া? আজকে আপনাকে ভাবতে হবে যে কেন আমরা বন্ধুগুলো হারাচ্ছি। শুধু হাইড্রোক্লোরোকুইন দিতে দেবো কি দেবো না, ট্রাম্প তখন হুমকি দিলেন রিটালিয়েট করছি। তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাইরে যাচ্ছেন, তার ডিপ্লোমেসিটা কোথায়? আমরা হাফ প্যান্ট পরা যদি বিদেশ নীতি হয়, সেই হাফ প্যান্ট পরা বিদেশ নীতিতে অজ্ঞতা, সেখানে একনায়কতন্ত্র এবং সেখানে স্বেচ্ছাচারিতা। সেই কারণে আমাকে আজকে বলুন যে একটা জায়গায় ভারতবর্ষ কূটনৈতিক দিক থেকে, পুলওয়ামার ঘটনা ঘটলো, সেখানে সৈন্যরা এয়ারলিফট চেয়েছিলেন, এয়ারলিফট দিলেন না। আপনাদের এই চ্যানেলে আমরা বহু আলোচনা করেছি, সৈন্য মারা গেলেন। আজকে বিজেপির নেতা বলছেন যে ওনারা দেশপ্রেমিক ছিলেন। আচ্ছা, সৈন্যরা দেশপ্রেমিক থাকবেন না? ভারতবর্ষের মানুষ দেশপ্রেমিক থাকবেন না? তার কারণ ওনারা চান সৈন্য মারা যাক, তাহলে আমরা তাকে নিয়ে জেরবার, এই রাষ্ট্রে আমরা বিভিন্নভাবে জেরবার। আমি এসবে যেতে চাইছি না। আমি শুধু আপনাকে বলছি, পারমাণবিক শক্তিধর দুটো রাষ্ট্র আজকে পাড়ার মোড়ে আপনাদের এই অনুষ্ঠান থেকে নিচে নেমে গিয়ে বললাম আয় আমি দুটো পেটো মেরে দিয়ে যাই, এটা কিন্তু কথা নয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিশ্চয়ই হুঙ্কার ছাড়বেন। একসময় তিনি বলেছিলেন পাকিস্তানের বিষয়ে পুলওয়ামার পর যে আমরা ভেতরে ঢুকে মেরে আসব। আজকে ভারতবর্ষের ভেতরে ঢুকে চীন যখন মারলো, তখন কি কিছুটা নমনীয় নয়? কিছুটা নমনীয় নয় যে প্রধানমন্ত্রী বলেছিলেন 5 তারিখ 2019 সাল, গত বছরের 5ই মার্চ, ঘর মে ঘুসকর মারেঙ্গে,
তিনি কি নমনীয় নন? এই প্রশ্নের জবাব জয়প্রকাশ দার কাছে আসবো, কিন্তু কূটনীতির কথা বললেন শুভঙ্কর সরকার, আমি সমীর চক্রবর্তীর কাছে আসবো। আজকে আহমেদ প্যাটেল এই কূটনীতি নিয়েই একটা টুইট করেছেন। কি লিখছেন যে পণ্ডিত নেহেরু কবার চীন, কোন প্রধানমন্ত্রী কবার চীন সফরে গেছেন? পণ্ডিত নেহেরু একবার গেছেন, ইন্দিরা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, মোরারজি দেশাই কোনোদিন যাননি, ইন্দ্র কুমার গুজরাল কোনোদিন যাননি, রাজীব গান্ধী, নরসিমহা রাও, অটল বিহারী বাজপেয়ী একবার গেছেন, মনমোহন সিং দুবার গেছেন, নরেন্দ্র মোদী 9 বার গেছেন, 4 বার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে এবং 5 বার প্রধানমন্ত্রী হিসেবে। আমার যদি বলেন এই টুইটের সারমর্ম, তাহলে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতেই হবে। একাধিকবার তার জন্য যদি চীনে যেতে হয় তাহলে গেছেন এবং ন্যায্য কাজ করেছেন। কিন্তু আমার প্রশ্নটা আপনার কাছে অন্য, সে কোথাও কি এই 9 বার যাওয়া, প্রধানমন্ত্রী হিসেবে 5 বার যাওয়ার যে কূটনীতি, যে বন্ধুত্বের হাত নরেন্দ্র মোদী বাড়িয়ে দিয়েছিলেন, সেই কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলো? 1। 2 হচ্ছে নাকি একটা সার্বিক জায়গায় আসা যায় যে নেহেরু হতে পারেন, বাজপেয়ী হতে পারেন, নরেন্দ্র মোদী হতে পারেন, চীন কিন্তু বিশ্বাসঘাতকতার কাজ আগেও করেছে, বর্তমানেও করলো। মানবেন সমীর চক্রবর্তী? সুমনবাবু, আমি প্রথমেই একটা কথা বলি, মনটা অত্যন্ত ভারাক্রান্ত। তার কারণ 20 জন বীর শহীদ জওয়ানকে আমরা হারালাম। তার মধ্যে 2 জন এই পশ্চিমবাংলার, একজন বীরভূমের রাজেশ ওরাও, আরেকজন বিপুল রায় আলিপুরদুয়ারের। পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ, অভিনন্দন যে তারা সেই পরিবারের পাশে দাঁড়িয়েছেন, পরিবার থেকে একজন করে চাকরি দিচ্ছেন, 5 লক্ষ টাকা অর্থ সাহায্য করছেন। এটা যথেষ্ট নয়, কিন্তু তবুও সীমিত সামর্থ্যের মধ্যে দাঁড়িয়ে তারা আজকের এই দিনে তারা দাঁড়িয়েছেন। অভিনন্দন পশ্চিমবঙ্গ সরকারকে। 20 শহীদ জওয়ান 20 জনকে আন্তরিকভাবে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, যারা দেশমাতৃকার প্রয়োজনে আত্মবলিদান দিলেন। আমি সর্বপ্রথমেই সুমনবাবু আপনাকে একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই একটা কথা আমাদের পার্টির লোকেদের বলেন, আমাকেও বহুবার বলেছেন, যে ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড়। যখন দেশের সমস্যা এসছে সামগ্রিকভাবে, তখন এখানে ব্যক্তিও কেউ নয়, দলও কেউ নয়। আমরা কি চাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে? ভারতবর্ষের স্বাধীনতা যেন অক্ষুণ্ণ থাকে, ভারতবর্ষের অখণ্ডতা যেন অক্ষুণ্ণ থাকে, ভারতবর্ষের সার্বভৌমত্বতা যেন অক্ষুণ্ণ থাকে। কোনো কম্প্রোমাইজ এখানে করা যাবে না। দ্বিতীয় ঠিক এই সমীরদা, কিন্তু আমি বলছি আজকে তৃণমূল কংগ্রেসই প্রশ্ন তুলেছে যে 62 যুদ্ধের পর যদি আজও নেহেরু এবং কৃষ্ণ মেননকে দোষ দেওয়া হয়, তাহলে মোদী এবং রাজনাথ সিংকে কেন দোষ দেওয়া হবে না, যেখানে 20 জন জওয়ানের প্রাণ চলে গেল? আমি তো একটা কথা আপনাকে সুমনবাবু আজকে আপনাকে বলছি, 62 সালে এক সময়, তার আগে স্লোগান উঠেছিল 50-এর দশকে, হিন্দি চিনি ভাই ভাই। তারপরে 62 সালের ওই ঘটনা, সেটা বোধহয় সবচেয়ে বেশি তারপরে প্রভাবিত হয়েছিল কমিউনিস্ট পার্টি, যার জন্য তারা বিভাজন হয়েছিল 1964 সালে। এই চীন আগে ভারতকে আক্রমণ করেছে না ভারত চীনকে আক্রমণ করেছে, ম্যাকমোহন লাইন নিয়ে। আমি সে প্রসঙ্গে আজকে ঢুকবো না, তার কারণ তাহলে আলোচনাটা অনেক বিস্তৃত হয়ে যাবে। আমি যে জায়গাটায় শঙ্কিত ব্যক্তিগতভাবে, আমি সেই জায়গাটার কথা আমি বলছি। ইন্টেলিজেন্স কি কোথাও ফেল করছে? তার কারণ 1999 সালে আমরা দেখেছি যে যখন যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সঙ্গে শেষবারে, পাকিস্তান আর্মি কিন্তু ভারতবর্ষের ভূখণ্ডের মধ্যে ঢুকে বসেছিল 3 মাস ধরে, এখানে ইনফরমেশন আসেনি। এবারও দেখলাম যে গত 1.5 মাস ধরে এটা আলোচনায় চলছে যে চীনারা নাকি ভারতীয় ভূখণ্ডের মধ্যে ঢুকে বসে আছে। তাহলে ইন্টেলিজেন্স কি ফেল করছে? এখানে একটা প্রশ্ন আছে আমার। দেখুন, দেশ সংকটে, এখানে কোনো সংকীর্ণ রাজনীতির মধ্যে তৃণমূল কংগ্রেস ঢুকবে না। আমরা দেশের প্রয়োজনে সবাই একসঙ্গে থাকতে চাই। দেশের সংকট মিটুক, তারপর কংগ্রেস, তৃণমূল, বিজেপি আবার লড়াইয়ে আসবো, কিন্তু এই মুহূর্তে নয়। এই জায়গাটা সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রীয় সরকারকে। তার কারণ বর্ডার লাইনটা কে দেখে? বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। কার আন্ডারে? কোন মিনিস্ট্রি? সেন্ট্রাল হোম মিনিস্ট্রি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই যে কূটনীতির কথা বলছেন, কারা ঠিক করেন? এই বিদেশে যেটা হয় ডিপ্লোমেসির কথা বলছেন, ফরেন পলিসি কেই হবে? সেটা ঠিক করে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, বিদেশ দপ্তর, কেন্দ্রীয় সরকার। সেনাবাহিনী কাদের হাতে? ডিফেন্স মিনিস্ট্রি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাদের হাতে। সরকার সিদ্ধান্ত নেবে ক্যাবিনেট যুদ্ধে যাবে কি যাবে না। তারা যখন ডিসিশন নেয় ক্যাবিনেট, তারপর সে ফাইল যাবে রাষ্ট্রপতির কাছে, সে সই করলে তারপরে আর্মি মুভ করতে পারে। এটাই তো ভারতবর্ষের সংবিধান। সুতরাং আজকে সবচেয়ে যে বড় প্রশ্নটা, যে ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের স্বাধীনতা এবং ভারতবর্ষের সার্বভৌমত্বতা তৃণমূল কংগ্রেস চায় যে সেটা যেন অক্ষুণ্ণ থাকে। তার জন্য যা প্রয়োজন করার,
যা দরকার সেটা আপনারা করুন, তৃণমূল কংগ্রেস আপনাদের সঙ্গে থাকবে ভারতবর্ষের জন্য। এখানে কোনো সংকীর্ণ রাজনীতি স্থান পাবে না। আর বিজেপির একটা অদ্ভুত কথা, আমি জয়প্রকাশ বাবুকে অনুরোধ করব যে সমালোচনা তো হতেই পারে, আত্মবিশ্লেষণ করুন না। যে যখন পাকিস্তানের সঙ্গে কোনো ঘটনা ঘটে তখন কেউ যদি একটা আত্মসমালোচনার সুরেও যদি সেটা যদি সরকার বিরোধী হয়ে যায় তখনই সে লোকটাকে পাকিস্তানের এজেন্ট বলে দেওয়া হয়। আবার যখন চীনের সঙ্গে ঘটনা ঘটছে, একটু আগে শুভঙ্কর সরকার যখন বলছেন বা জয়প্রকাশ বাবু কার একটা বিবৃতি দেখে বলে বসলেন এ যেন চীনের সুরে কথা বলছেন, তাহলে তো কথাই বলা যাবে না। কখনো কাউকে পাকিস্তানের এজেন্ট বানিয়ে দেবেন, কখনো কাউকে চীনের এজেন্ট বানিয়ে দেবেন, তাহলে তো নিরপেক্ষভাবে আত্মবিশ্লেষণ আত্মসমালোচনা করার জায়গাটাকে আপনারা ছোট করে দিচ্ছেন। বিশ্লেষণ করবেন না, দেখুন এইসব ব্যাপারে যাদের ডিসিশন নেওয়ার, আমি আবার বলছি, আমরা এইখানে বসে দেশের স্ট্র্যাটেজি আর ট্যাকটিক্যাল কি মুভ হবে সেইটা ঠিক করব। সাধারণভাবে সুমন, এটা আপনার এই প্রোগ্রাম হয়তো এই সময় 10-15 লক্ষ লোক শুনছে, তারা মনে করবে আমাদের বক্তব্য শুনে অনেক বেশি, কোটিতে আরো বেশি, কয়েক কোটি শুনছে। ভালো বলেছেন। তারা কি ভাববে? এরা তো নিশ্চয়ই বসেছে সুমন বাবুর সঙ্গে, এরা বোধহয় সব জানে। তাদের মতামত আমরা তৈরি করে দিচ্ছি কিরকম, অন্ধের হাতি দেখার মতন, যে ল্যাজটা ধরে ভাবছি হাতিটা হচ্ছে দড়ির মতন, আর তারপরে বলে দিচ্ছি এই দড়িকে এই করা যায়, ওই করা যায়, এটা কেন করা যায় না। আমার বক্তব্য এইগুলোই প্রথম বন্ধ হওয়া দরকার। আমি তো সেই কথাই বললাম না। জয়প্রকাশ, নিঃসন্দেহে এই অন্তত স্টুডিওতে যারা আছেন বা বিবৃতি দিচ্ছেন, কেউ বলছেন না যে ভারতীয় সেনাবাহিনী বা কেন্দ্র সরকার সেনাবাহিনীকে কি বলবেন, সেনাবাহিনীর কি মত, কোন ধরনের আমি আসছি সেই কথাতেই 0.01% আপনি ডিসকাস করুন। কিন্তু এইটা বলছেন যে লাদাখে এই মুহূর্তে কি সিচুয়েশন, লাদাখে চীনা এই যে ফৌজ তারা একেবারে স্যাটেলাইট ইমেজে যেটা দেখা যাচ্ছে এবং বলা হচ্ছে সেটা গত 1.5 মাস ধরে ছবিটা একই রকম, সেইটা কি করে হলো এবং সেটা এখনো সেই রকমই ছবিটা কিনা, এইটুকু জানতে চাই। না, সেইটার কথাই আমি উত্তর দিচ্ছি। আজকে স্যাটেলাইট ছবি কবে তারা পেয়েছে, আমরা লেটেস্ট কি খবর পেয়েছি যেটা কনফার্ম নিউজ, যে 6 তারিখে একটা সমঝোতা হয়েছিল 5 কিলোমিটার ওরা সরে যাবে, এবং সেটা শুধু আমাদের এখানকার নয়, চীনা সংবাদপত্র বেরিয়েছিল যে কথা হয়েছে 5 কিলোমিটার এরা সরে আসছে। সেইটাই তো সৌগত রায় বলছেন যে তারপরে বৈঠক হয়েছিল, কূটনৈতিক স্তরে কেন বা সেনা স্তরে সেটা মানেনি। এইবার তারপরের বক্তব্য যেটা প্রধানমন্ত্রী ডেকেছেন, সেটা আমি দেখছি যে আমরা এখানে বসে কি আলোচনা করছি সেটা দিকে আমি বলছি। দেখুন, বলছেন যে প্রধানমন্ত্রী সাধারণ বিষয়ে টুইট করেন, এটা করলেন না কেন? কারণ এটা অসাধারণ বিষয়, তাই জন্য টুইট করেননি, এইটুকুই তো বোঝার দরকার। আরেকটা বলেছেন, আরেকটা কথা, বন্ধু হারাচ্ছি। তুমি বলেছো যে বন্ধু হারাচ্ছি কিনা, আমাদের শুভঙ্কর বাবু বলেছেন বন্ধু হারাচ্ছি কেন। আচ্ছা, চীন পাকিস্তানের মধ্যে কে কবে বন্ধু ছিল আমাদের? চীন সম্বন্ধে বারবার বলা হয়েছে চীনের সঙ্গে বন্ধুত্ব হতে পারে, বিশ্বাস কোনোদিন করবে না। এই থিওরিতেই চলে চীন ভারতের রিলেশন। সুতরাং বন্ধু যদি বলা হয়, আর নেপালের কথা উঠলে এরা বলছে না যে নেপাল কেন করছে, নেপাল ছোট ভাই, তাকে আমাদের বাইরের কিছু শক্তি, চীনের শক্তি আমাদের বিরুদ্ধে বড় ভাইয়ের সঙ্গে ঝগড়া লাগাবার চেষ্টা করছে, তার জন্য তার বিরুদ্ধে আক্রমণ করব? ছোট ভাইকে বোঝাবো, এরকম বারবার হয়েছে। বুঝিয়ে সুজিয়ে নেপালকে আবার আমাদের ছোট ভাই ঘরে রাখা। আমি শুভঙ্কর সরকারের কাছে দুটো ইস্যুতে যাব। এক হচ্ছে যে সকাল থেকে আপনারা সর্বদলীয় বৈঠকের দাবি তুলেছেন, প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠক আগামী শুক্রবার ডেকেছেন। পাশাপাশি অনেকে প্রশ্ন তুলেন যে 2008-এর 26/11 যখন হলো, বিজেপি বারবার সর্বদলীয় বৈঠকের দাবি তুলেছিল, তৎকালীন ইউপিএ সরকার কিন্তু সর্বদলীয় বৈঠক সেই ইস্যুতে ডাকেনি। 2, 62 যুদ্ধের কথা স্বাভাবিকভাবে এতবার আসছে, জয়প্রকাশবাবু উদাহরণ দিচ্ছেন যে চীন তো আকসাই চীন দখল হয়ে গেছিল, এখনো দখলের মধ্যে আছে। পণ্ডিত নেহেরু অরুণাচল মানুষের কাছে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু সেটা ভালো হ্যান্ডলিং হয়েছিল 62-তে, এটা কংগ্রেসের অতি বড় সমর্থকও বলবেন না। শুভঙ্কর সরকার, আপনাকে আজ একটা কথা বলি, ওই 62, 67, 75 ভেবে কোনো লাভ নেই। তার কারণ নরেন্দ্র মোদী মহাশয় যে একেবারে ডিপ্লোমেসিতে ফেল করছেন, আমি আগেই বলেছিলাম হাফ প্যান্ট ডিপ্লোমেসি। তার কারণ দুটো, যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন ওনার মুখ্যমন্ত্রী থাকাই ভালো, ভারতবর্ষ চালানোর করার কোনো জায়গাতে নেই। কারণ আজকে বলুন তো, চীনা দ্রব্য, ওনাদের সমস্ত নেতারা বেরিয়ে পড়েছেন চাইনিজ দ্রব্যকে পুড়িয়ে দিতে হবে। তাহলে প্রথম তো সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিটা নামানো দরকার। পেটিএম এর বিষয়টা কি বলবে? আরোগ্য সেতুর বিষয়ে কি বলবে? আজকে ভাবতে হবে যে আমরা কতটা চাইনিজের ওপরে আমাদের পণ্যে নির্ভরশীল করে ফেলেছি এই সরকার।
তার কারণ এই সরকার প্রতি মুহূর্তে প্রতি জায়গায় 9 বার কেন গিয়েছিলেন? তিনি কি ভারতবর্ষের স্বার্থে গিয়েছিলেন না কোনো ব্যবসায়িক চীনের কথা বলছেন? চীন যেটা চাইছে, তার কারণ চীন যেটা চায় সেটাই প্রশ্ন করছে যে চীনের দ্রব্য কেন ভারত পুড়িয়ে দেবে, কেন আনতে দেবে না? মানে দেখুন, চীন চাইছে, শুভঙ্কর শেষ করুন প্লিজ। ভারত এই কথাটাই বলুক, নিজেদের মধ্যে বিভেদ করুক। আমি সেটাই বলছে সোনিয়া গান্ধীও বলছেন, রাহুল গান্ধীও বলছেন। আমি এটাই বলতে চাই, আমরা যখন বলছি যে চীন দখল করে নিল, আজকে নয়, 2019-এর পার্লামেন্টের আগে বাংকার তৈরি করে ফেলেছিল, কংক্রিটের বাড়ি তৈরি করে ফেলেছিল, তখনও আমরা বারে বারে বলেছি। তার কারণ ঘটনাটা হচ্ছে প্রধানমন্ত্রী এই গুরুত্ব বোঝেন না। ওনাদের বিদেশ দপ্তর, বিদেশ নীতি বলেই কিছু নেই, তার পরিণতি আজকে ডুবতে হচ্ছে। আর প্রশ্ন করলে ওনারা স্বদেশী, বাকিরা সবাই বিদেশি। এই যে যুক্তি, এই যুক্তিতে ভারতবর্ষ দুর্বল হয়ে যাচ্ছে, অর্থনীতি ভেঙে পড়ছে। আজকে আমরা চাই যে চীনকে যোগ্য জবাব দিক। এখনো পর্যন্ত কেন? আজকে প্রধানমন্ত্রী নিশ্চুপ, ওই সময় বলেছিলেন পাকিস্তানের ভেতরে গিয়ে ঢুকে মেরে আসবো। আজকে কেন ভাবছেন? আজকে আমরা চাই না যে যুদ্ধ কোনো জায়গায় হোক, ঠিকই যে একটা শান্তি বাতাবরণ তৈরি করে, একটা ডিপ্লোমেসি তৈরি করে বিষয়টাকে ভারতবর্ষ হ্যান্ডেল করুক। সার্বভৌমত্ব, ভারতবর্ষের অখণ্ডতা, এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আর সেইখানে যখন সৈন্য মারা যাচ্ছে, কেন বালাকোট হলো তার আগে পুলওয়ামার ঘটনা, বারে বারে শহীদ কোন সৈন্য মারা যাবে আর প্রধানমন্ত্রী দারুণ ভাষণ দেবেন, আর যার মা তার ছেলেকে হারালেন সে জায়গায় কোন কৈফিয়ত দেবেন? আজকে আমরা জানতে চাইছি। আপনি দেখুন অজিত ডোভাল কখন, যখন দেখবেন আপনারা দেখবেন যে কার্গিল যুদ্ধ, আজকে অজিত ডোভাল তিনি প্রধান উপদেষ্টা, একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। তারা কি করছেন না করছেন কোনো জ্ঞান নেই। অজিত ডোভাল কি করছেন, অন্যরা করছেন, কোনো জ্ঞান নেই। মানে আমি বলছি আমাদের এই মুহূর্তে আলোচনার পরিধি এবং সামনের বিপদটা অনেক অনেক বড়। সমীর চক্রবর্তী, মানবেন বিরোধীরা কোনো প্রতিবাদ করলে একেবারে দেশদ্রোহী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। ভারতবর্ষকে বিক্রি করে দিতে চাইছে। পরস্পরের দিকে আঙুল তোলার সময় নয়। সমীর চক্রবর্তী, ওনাকে থামান, আমি কিছু বলতে চাই। আমি তো আমার বক্তব্যে প্রথমেই তো বললাম এই কথাটা, যে পাকিস্তানের সময় যখন পাকিস্তান আক্রমণ করে বা আমরা সেখানে রিটেলিয়েট করি, তখন সেখানে যদি কোনো আত্মসমালোচনা করা হয় তখন পাকিস্তানি এজেন্ট বলে দেওয়া হয় যে পাকিস্তানের সুরে কথা বলছে। চাইনার সঙ্গে ব্যাপারে যদি কেউ আত্মসমালোচনার সুরে কথা বলেন, সঙ্গে সঙ্গে তাকে চাইনিজ এজেন্ট বানিয়ে দেওয়া হবে। সমস্যাটা কোথায়? আমি ব্যক্তিগতভাবে দুটো কথা বলতে পারি। এটা তো দেখুন এখন তার বিশ্বযুদ্ধ, আরে দাঁড়াও না ভাই, একটু বলতে দাও না। শুনুন, বিশ্বযুদ্ধ টুদ্ধ তো আর হবে না। এখন তো যুদ্ধ জমির জন্য হয় না, অর্থনীতি দখলের জন্য হয়, এটা বাস্তব। সুতরাং লড়াইটা, অর্থনীতিটা কার হাতে থাকবে সারা পৃথিবীর? আমেরিকা না চায়না? লড়াইটা তো সেইখানে। মুশকিল যেটা হয়েছে যে ভারতবর্ষ ঠিক ব্যালেন্সটা করতে পারিনি। নইলে আপনি আমাকে সুমনবাবু বলুন, এটা কিন্তু ইতিহাস, জয়প্রকাশবাবু রেগে যাবেন না, আজ পর্যন্ত কোনো দেশের কোনো প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে গেছেন অন্য রাজ্যে, অন্য রাষ্ট্রে? সেখানে হাউডি মোদি প্রোগ্রামে গিয়ে নরেন্দ্র মোদী বলে এলেন আপকি বার ট্রাম্প কি সরকার। চায়না ইরিটেটেড হবে না? তুমি ব্যালেন্স করো। এই যে আমরা প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বন্ধুত্বতা হারাচ্ছি, আমাদের সঙ্গে ঘিরে আছে কারা? একদিকে বাংলাদেশ, একদিকে পাকিস্তান, ছোট রাজ্য ভুটান রাষ্ট্র, আরেকদিকে রয়েছে নেপাল, আরেকদিকে রয়েছে চায়না। তার মধ্যে বাংলাদেশ এবং ভুটান, তাদের একেবারেই শক্তি নেই নয়, ভুটানের কথা বলছি, তারা ঠিকঠাক আছে। হ্যাঁ, বরাবর আমি একমত যে পাকিস্তান এবং চায়না আমাদের বন্ধু ছিল না, কিন্তু নেপালকে তো বন্ধু ছিল আমাদের, আমরা তো হারিয়েছি নেপালকে। তার কারণ না না হারাইনি, হ্যাঁ নিশ্চয়ই তার কারণ জয়প্রকাশ বাবু আপনি জানেন না, চাইনিজ ফান্ড নিয়ে আপনি শিলিগুড়িতে যান, ওখান থেকে নেপাল বর্ডার দেখা যায়, বাগডোগরা এয়ারপোর্টের পেছন থেকে। চাইনিজ ফান্ডে সেখানে 4 লেনের রাস্তা করে দেওয়া হয়েছে যাতে 20 টনের ট্যাঙ্ক সেখান দিয়ে যেতে পারে। পশ্চিমবাংলাও নিরাপদ নয়। তার কারণ চায়না থেকে যদি ট্যাঙ্কগুলোকে ঢুকিয়ে দেওয়া হয় নেপালের মধ্যে, একেবারে কিন্তু শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্টে 5 কিলোমিটারের মধ্যে, আমরাও কিন্তু বিপদের বাইরে নই।
সেই নেপালের অপদার্থতার জন্য, জমিকে ব্যবহার বিরাজনীতির করতে জন্য। দিচ্ছে ভারতবর্ষের ভুল ফরেন পলিসি। আমি বলতে বাধ্য হচ্ছি যে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে এক এক করে, এটা বোধহয় কত কূটনৈতিক ফেলিওর হচ্ছে। আমরা কিন্তু প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সখ্যতা না বাড়িয়ে আমরা সুদূর আমেরিকাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে এমনকি তাদের নির্বাচনী প্রচার পর্যন্ত করে দিয়ে আসছি, পৃথিবীতে রেকর্ড। আপকি বার ট্রাম্প কি সরকার। সুমনবাবু শুনেছেন আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যে কোনো রাষ্ট্রের প্রধানমন্ত্রী আরেকটা রাষ্ট্রের নির্বাচনে নাক গলায়? দেখেছেন এই জিনিস? সুতরাং এই যে ডিপ্লোম্যাটিক বেশ 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 বাণিজ্যের কথা হলো, আমি শেষ অংশে জয়প্রকাশ দার কাছে আসবো। জয়প্রকাশ দা, একের পর এক চীনা কোম্পানি শুধুমাত্র বাণিজ্য ব্যবসা, চীন থেকে গোটা ইউরোপের ব্যবসা সরে ভারতে আসবে, এ স্বপ্ন আসার কথা তো চমৎকার, কিন্তু কিন্তু জয়প্রকাশ দা পাশাপাশি যে কটা প্রজেক্ট ইদানিংকারে বড় টাকার অঙ্কে, দিল্লি মিরাট রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম, এই প্রজেক্ট হচ্ছে 1126 কোটি টাকার, সেই প্রজেক্ট চীনের কোম্পানি পেল। আমি বলছি ভারতবর্ষের বেশি না, গত এক বছরের অন্তত 6টা প্রজেক্ট বলতে পারি যেটা কয়েক হাজার কোটি টাকার বড় প্রজেক্ট চীনের সংস্থা একটার পর একটা পেয়েছে। হ্যাঁ, এই সময়টা তো সেই জায়গাটাতে ইতিমধ্যে শুভঙ্কর বাবু বোধহয় বল্লভভাই প্যাটেলের কথা উল্লেখ করেছেন। আমি কি বলতে পারি শুভঙ্কর বাবু চীনের পক্ষ নিয়ে থেকে আমি বলে দিই, শুনুন, আমার সময় তো আপনি বলছিলেন একটা জিনিস মানতে হবে, এটাই তো বারে বারে রাহুল গান্ধী বলছিল শেয়ার যাতে না নিয়ে যায়। 370 কাশ্মীর থেকে সরানো, এরা যে বলছে না, কে সাহস দেখিয়েছে কাশ্মীরকে 370 সরানোর? আমরা দেখিয়েছি। আর লাদাখের সঙ্গেই চীনের বর্ডার, সেই লাদাখকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল, এই সব ঘটনা, এবং সেখানে যে রাস্তা তৈরি করা, এতদিন যে সাহস করেনি যে বর্ডার জুড়ে রাস্তা ভারত করলো, এগুলোই হচ্ছে সাহস। আর আজকে যেটা বলেছেন, হ্যাঁ, কিন্তু আমার প্রশ্নটা খুব পরিষ্কার, এই যে উদাহরণগুলো দিচ্ছি, দেখুন এর কোনোটা কিন্তু আত্মনির্ভর ভারতের উদাহরণ হতে পারে না। একের পর এক আমাদের হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট চীনের কোম্পানির কাছে চলে যাবে। না, কয়েকটা তো জায়গা আছে যেখানটাতে এই যে 6 লক্ষ কোটি টাকা আজকে এই যে কথা বলছেন না, এরা কোথায় জানেন? যে আমি মনে করিয়ে দিই সুমন বাবু, শুভঙ্কর বাবু বলছে তো কালামের সময় রাহুল গান্ধী হোটেলে গিয়ে চীনের সঙ্গে বসে মিটিং করতে, সে বলেনি যে কাকি কথা বলছে, এবং সেই সময় ডোকালামে আমি শুধু একটা কথাই বলতে পারবো এইখানে, সেটা হচ্ছে সার্বিকভাবে শুধু চীনের সঙ্গে সংযোগ আছে বলে শত্রু বলে দাগিয়ে দেওয়াটাও কিন্তু ঠিক নয়। আমরা প্রত্যেকে জানি আমাদের এই শহরে প্রচুর চীনা অরিজিনের মানুষ আছেন যারা প্রজন্মের পর প্রজন্ম কলকাতার আমাদের নাগরিক, এখানে ভোট দেন, এবং কার্যত ভারতবাসী তো বটেই, একেবারে আত্মিকভাবে কলকাতাবাসী হয়ে গেছেন। এই সংকটে, এই সীমান্ত সংঘর্ষের সময় তাদের কথাও আমরা ভুলে যাইনি, তারা কিন্তু প্রত্যেকে চাইছেন শান্তি ফিরুক। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনার উপর চীনের হামলার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। বিনা প্ররোচনায় চীনের এমন পদক্ষেপের কড়া নিন্দার সুর কলকাতার চীনাপাড়ার বাসিন্দাদের গলাতেও, যারা নিজেরা আদ্যপান্ত ভারতীয় নাগরিক হলেও তাদের শিকড় রয়েছে চীনে। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত চীন সেনাদের মধ্যে সংঘর্ষের পর কি বলছে কলকাতার চীনাপাড়া, তা দেখতেই আমরা চলে এলাম চায়না টাউনে। কলকাতার চীনাপাড়ায় বিখ্যাত রেস্তোরাঁ বেজিং এর কর্ণধার মনিকা লিও। কিছু আত্মীয় স্বজন এখনো চীনে থাকেন, তবে মনিকা মনে প্রাণে ভারতীয়, এই দেশেরই নাগরিক। 1962 ভারত চীন যুদ্ধের সময় গ্রেপ্তার হয়েছিলেন। 58 বছর পর সীমান্ত পরিস্থিতি যখন ফের উত্তপ্ত, তখন শান্তির বার্তা দিয়েছেন তিনি। We want peaceful, and especially we people. We people who live here for so long, we never want any troubles. We want peaceful. That is what everyone wants. চীনাপাড়ার বাসিন্দারা দীর্ঘদিন কলকাতায় থাকতে থাকতে সম্পূর্ণভাবে একাকারী হয়ে গেছেন। চীনাপাড়ার ভেতরে তৈরি হয়েছে কালী মন্দির। অনেকেই ঝরঝরে বাংলায় কথা বলেন, যেমন চেন পরিবার। প্রায় 70 বছর আগে এক ব্যক্তি, তিনি চীনের কংসু মুইয়ান এলাকা থেকে কলকাতায় এসেছিলেন ব্যবসার কারণে। উড়িষ্যাতেও তার ব্যবসা ছিল। এখন তার পরিবারের সদস্যরা এখানেই থাকেন। চেনশুর পূর্বপুরুষ চীন থেকে ভারতে এসেছিলেন, তবে চেনশু ভারতীয় নাগরিক।
সীমান্তে চীনের হামলাকেও মোটেও ভালো চোখে দেখছেন না তিনি। না চিন্তা লাভ হওয়া পাবেন না আমার ইন্ডিয়ার লাভ পাবেন, একটু মানুষের সিম্পল মানুষের যে জান যাবেন ওখানে, এটা কোই ফায়দা নেই। 1820 সালে কলকাতা পুলিশের সেন্সাসে বলা হয় শহরে চীনাদের সংখ্যা 367। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই সংখ্যাটা অনেকখানি বেড়ে যায়। সে সময় বহু চীনা নাগরিক একসঙ্গে কলকাতায় চলে আসেন। 1962-তে ভারত চীন যুদ্ধের সময় তপসিয়া ট্যাংরা অঞ্চলে চীনারা একসঙ্গে থাকতে শুরু করেন। চীনাপাড়ার অধুনা বসবাসকারীদের অনেকে তখন ছোট। সে সময় বাঙালিরা কিভাবে তাদের আগলে রেখেছিলেন তা তাঁদের মনে আছে। তাই ভারতের উপর চীনের হামলাকে তারা কোনো মতেই সমর্থন করতে পারছেন না। চায়না ইন্ডিয়া ঝগড়া হলো না, সেই সময় আমরা বাচ্চা ছিলাম, তবু আমার একটু জ্ঞান আছে। আমার বাবা মা সব এখানে আমাদের সঙ্গে থাকতো, কোনো ঝামেলা নেই, সব ভাইচারার মতন আমরা সব মিশে থাকতাম। কি তুমি চীনে আছে, কি তুমি বাঙালি আছে, এরম নেই। আমরা চাইবো শান্তি থাকবো। চায়না যে ভূমিকা করেছে এটা ভালো করিনি। কথিত আছে 1798 সালে এক চীনা ব্যবসায়ী কলকাতায় আসেন, আস্থানা বাঁধেন ট্যাংরায়। তৎকালীন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের অনুমতিক্রমে ব্যবসা শুরু করেন। এরপরে কলকাতায় আসা শুরু হয় চীনাদের। যুগ যুগ ধরে তিলোত্তমার বুকে থাকতে থাকতে আজ তারা পুরোদস্তুর এই ভূখণ্ডেরই হয়ে গেছেন। তাই চীন যখন ভারতীয় ভূখণ্ড দখল করতে চাইছে তখন গর্জে উঠছেন তারা। আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট @IamSuman দ্রুত আরো কয়েকটা মন্তব্য পড়ব। অভিজিৎ ভট্টাচার্য লিখছেন, নরেন্দ্র মোদীর উচিত চীনের এই হামলার যোগ্য জবাব দেয়া। চীনকে বোঝানো দরকার যে ভারতবর্ষ জবাব দিতে জানে। অরিত্র ভট্টাচার্য লিখছেন, চীন করোনার সেকেন্ড ওয়েভের মৃত্যুর সংখ্যা গোপন করেছে, আর এখন তারা ভারতকে চোখ রাঙাচ্ছে। সুভাষ ঘোষ হাজরা লিখছেন, সার্বভৌমত্ব রক্ষা করতে ভারতীয় সেনাকে ড্রাগন আগ্রাসনের যোগ্য জবাব দিতে হবে। প্রশান্ত গিরি লিখছেন, এবার সময় এসেছে চীনকে যোগ্য জবাব দেয়া, সে সীমান্তেই হোক কিংবা দ্বিপাক্ষিক বাণিজ্যে। স্বপ্নীল ভট্টাচার্য লিখছেন, রাশিয়া এবং আমেরিকার মধ্যস্থতায় আলোচনা করতে হবে চীনের সঙ্গে, যুদ্ধ হলে দুপক্ষেরই ক্ষতি। গৌতম বাগুই লিখছেন, শ্রীকৃষ্ণ শিশুপালের 100টা পাপের হিসেব রেখেছিলেন, বর্তমানে চীনের নেতিবাচক কৃতকর্মের হিসেব রাখা হচ্ছে তো। অয়ন চৌধুরী লিখছেন, আমাদের উচিত কূটনৈতিক উপায়ে দুই দেশের সমস্যা সমাধান করা, শহীদদের প্রতি গভীর সমবেদনা রইল। অমিতা বন্দ্যোপাধ্যায় লিখছেন, জওয়ানদের বলিদান ব্যর্থ হতে দেব না, এই কথাগুলো এখন ফাটা ক্যাসেটের মতো শোনায়, এখন খুব মনে পড়ছে ইন্দিরা গান্ধীর কথা। দিলীপ পাল লিখছেন, বিশ্বাসঘাতকতা শুরু হয়েছে নেহেরুর সময় থেকে, এখনো চীন সেই ঐতিহ্য বহন করে চলেছে। আর এবার সময় আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্রের। করোনার বোঝার ওপর শাকের আঁটি ঘূর্ণিঝড় বঙ্গজীবনকে একেবারে বিপর্যস্ত করেছে একের পর এক দুর্যোগ। তবে ঝড় আর মহামারীর জোড়া ধাক্কায় বিধ্বস্ত আমাদের মহানগর আবার কিন্তু আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে। আমাদের আজকের রাজনৈতিক ব্যঙ্গচিত্রে উঠে এসেছে সেই জোড়া যন্ত্রণার খণ্ডচিত্র। দেখে আবার পছন্দ না হলে খেস দেবেন না প্লিজ, দেখুন। কিস দেবেন না প্লিজ।
কিস দেবেন না প্লিজ।